প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন রূপকথার রাতে। আপনাদের সাথে আছি সেই পুরনো আমি, রুহানি সালসাবিল লাবণ্য। ঢাকায় শোবিজের সবথেকে বড় মৌসুম হলো ঈদ। আর এই ঈদকে ঘিরে কিন্তু নতুন চলচ্চিত্র, নতুন নাটক, নতুন টেলিফিল্ম রিলিজ হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। টেলিভিশন, ইউটিউব এবং ওটিটি প্ল্যাটফর্ম মিলিয়ে টোটাল রিলিজকৃত নাটক এবং টেলিফিল্মের সংখ্যা প্রায় 600। আর কোন কোন নাটক আসলে এবারের ঈদে আলোচনায় ছিল সেই প্রসঙ্গেই আজকে কথা বলবো। আমার সঙ্গে আছেন দুজন ক্যামেরার পেছনের মানুষ, দুজনেই নির্মাতা। সঙ্গে আছেন নাট্যকার তুহিন হোসেন, নির্মাতা, এবং আছেন আরও একজন নির্মাতা, প্রীতি দত্ত। হ্যালো, রূপকথার রাতে অনেক অনেক স্বাগত। কেমন আছেন? আমি ভালো আছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। কেমন আছেন? আমিও সুন্দর আছি, ভালো আছি, কাজের মধ্যে আছি। অসংখ্য ধন্যবাদ। যেটা বলছিলাম যে এবারের ঈদের নাটকগুলো নিয়ে আমরা কথা বলবো, নাটক বা টেলিফিল্ম নিয়ে কোন কোন নাটক আলোচনায় ছিল, সব মিলে কেমন রেসপন্স ছিল দর্শকের। এনটিভিতে ঈদে আপনার নির্মিত একটি নাটক প্রচারিত হয়েছে, জাদুর শহর। আমি একটু জাদুর শহরের পেছনের গল্পটাও শুনতে চাই, সেই সাথে শুনতে চাই যে কেমন রেসপন্স পেলেন। আলহামদুলিল্লাহ, জাদু শহর এবার ঈদে আমার একটা ধারাবাহিক থাকার কারণে এবং অন্যান্য কাজ থাকার কারণে আমার ঈদে এবার আমি দুটি কাজ করেছি মাত্র। তো জাদু শহর কাজটি আসলে গল্পটা যখন আমি মানে আমার রাইটারের সঙ্গে শেয়ার করি, নাহিদ হাসনাত, তো বললো যে ভাই গল্পটা ভালো আছে, আমরা ডেটটা আমরা 3 দিনের মাথায়, মানে আমি যখন গল্পটা রাইটারের সঙ্গে শেয়ার করি তার 3 দিনের মাথায় জোভানের একটা ডেট ছিল। আচ্ছা, যে ভাই আমার এই ডেটটা আছে, আমরা চলেন শুটিং করি। তো রাইটার আমাকে বললো যে আমরা আর একটু সময় নেই ভাই, কারণ গল্পটা একটু চ্যালেঞ্জিং আছে, সো আমারও একটু যদি সময় দেন আমার সংলাপ লিখতে সুবিধা হবে, আর আপনিও শুটিং করতে পারবেন, কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। তো জোভানকে যখন বলা হলো গল্পটা দেখার পরে, জোভান ওটা সে বললো যে আসলে ভাই আমরা একটু সময় নেই, তাহলে গল্পটা যেহেতু ওরও ভালো লেগেছে, তো আমরা ঠিক তার 17 দিন পরে আর একটা ডেট ঠিক করলাম। 17 দিন? হ্যাঁ, 17 দিন পরে। বেশ টাইম নিয়েছেন। হ্যাঁ, একটা কাজের জন্য আসলে একটু প্রিপারেশন নিতে হয়, এটুকু সময় দরকার হয়। তো গল্পটা শেয়ার করার পরে আমরা মানে শুটিংটা এমন একটা জায়গা, কিছু কিছু সময় না শুটিং এর সময় বোঝা যায় যে এটা একটা ক্লিক করা কাজ হচ্ছে, ইনভলভ থাকা, ডিওপি, মেকআপ ম্যান, আর্টিস্ট, এবং যখন পারফর্মার মানে পারফরমেন্স করে তখন তো সাথে লাইট ক্রু থেকে শুরু করে সব ক্রুরা থাকে। তো আমি সবসময় দেখি যে ওরা আসলে অভিনয়টা ওরা কিভাবে নিচ্ছে, কারণ ওরাও তো দর্শক। তো আমি মনিটরের পাশাপাশি ওদের দিকেও একটু একটু করে তাকাই। তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ওরা ভালোভাবে নিচ্ছে এবং গল্পটা আস্তে আস্তে ওরা ইনভলভ হয়ে যাচ্ছে। তো আসলে সবকিছু তো টিম ওয়ার্ক, সবাই পরিশ্রম করেছে। আলহামদুলিল্লাহ, এই রেসপন্স পাইলে যে কোনো কাজের, মানে বিশেষ করে এই ধরনের গল্পে, এটা তো ট্রেন্ড গল্প না, একটা আমাদের কি বলা যায় সমসাময়িক গল্পটাকে ধরে, মানে সমসাময়িক যে মানে ঘটনাটা ঘটছে আমাদের শহরে, এজন্য জাদুর শহর নাম। এই একটা ঘটনা যখন দর্শকের ভালো লাগে তখন নতুন কাজ করার আসলে স্পৃহা জাগে। নতুন নতুন কাজগুলো নিয়েও শুনবো। আমি একটু এদিকে আপুর কাছে চলে আসি। এবারের ঈদে সব মিলিয়ে কেমন রেসপন্স পেলেন? নাটকের কটি নাটক নির্মাণ করেছেন এবং কটি অন এয়ার হয়েছে? আমার এবার ঈদের দুটি কাজ করা হয়েছে। একটির নাম হচ্ছে ইশারা, সেটাতে ছিলেন মুশফিকার ফারহান আর হচ্ছে সামির খান মাহি। সেটি আমাদের টিভি অন এয়ার হয়ে গেছে, কিন্তু এখন আসলে টিভি চ্যানেলগুলো তো শুধু টিভির মধ্যে আবদ্ধ নেই, টিভি রিলিজের পরে ইউটিউব একটা রিলিজের ব্যাপার থাকে, সো সেটা এখনও ইউটিউবে আসেনি, ইউটিউবে চলে আসবে। আরেকটি নাটক গিয়েছে নিলয় ভাইয়ার, সেটাও এখনও রিলিজ পায়নি, ইউটিউবে টিভি অন এয়ার হয়ে গেছে, এবং দুইটারই রেসপন্স আমার কাছে খুব ভালো এসেছে। বাহ, আমি নাটক নিয়ে আরও কথা বলবো। আমি একটু কিছুক্ষণ জাদুর শহরেই থাকতে চাই। আপনি কি কখনো ভিউ চেক করেন যে আপনার নির্মিত নাটকের ভিউ কত হলো? আমি 2022-এর শেষের থেকে একটু ভিউ চেক করি, রেগুলার না। 2022 পর্যন্ত ভিউ চেক করতাম না। ইভেন এই এনটিভিতেই যখন এক বৈশাখে নামে আমার একটা কাজ গিয়েছিল, তো আমি আসলে নির্মাতা, আমি 2017 বা 18 আগে আমি আমার কোনো নাটকের স্ট্যাটাসও দিতাম না ফেসবুকে। ফেসবুক আমার পার্সোনাল, এটা প্রফেশনাল, এটা আমার প্রচারের দায়িত্ব না, এটার জন্য আলাদা মার্কেটিং টিম আছে, লাভ। আমার কাজ হলো নির্মাণ করা। তো এক বৈশাখে যাওয়ার পরে পয়লা বৈশাখে এটা গিয়েছিল, আমি জানি না, এখান থেকে টেলিভিশন থেকেই তখন আমাকে পাভেল ভাই
ফোন দিয়ে বললো যে আপনার নাটকে তো অনেক ভিউ হচ্ছে। তো ভিউর জায়গায় থাকুক না, আমার ভালো লাগছে, সবাই রেসপন্স করছে। কিন্তু আসলে এখন আমি আসলে বুঝতাম না, আমি বলবো যে আমি একটু ব্যাকডেটেড, বিশেষ করে ডিজিটালি। তো 2022-এর পরে দেখছি যে ভিউ তো একটা দর্শক, আমার সন্তানটাকে এতগুলা মানুষ ভালোবাসছে, আমি সেটা লাইভ দেখতে পাচ্ছি, এটা ভালো লাগে। আমি ট্রেডিশনাল ভিউয়ের জন্য যে কন্টেন্ট আমি সেটা করতে চাই না, কিন্তু আমার কন্টেন্ট, আমি যে কন্টেন্টগুলো করি বা আমি যে কন্টেন্টের নির্মাতা, আমার প্রত্যেকটা নির্মাতারই তো আদর্শিক একটা জায়গা থাকে, নিজস্ব মতাদর্শ থাকে। তো আমার মতাদর্শের জায়গা থেকে আমি যে কন্টেন্টগুলো করি, সেই কন্টেন্টগুলো যখন মানুষ দেখবে আমার ভালো লাগবে, এই জন্য এখন ভিউ চেক করি। আচ্ছা, জাদু শহরের ভিউ চেক করেছেন? আমি লাস্ট 2 মিলিয়ন ক্রস করছিল যখন, তখন চেক করেছি, আর এরপরে আর চেক করিনি। আচ্ছা, যেহেতু বলছিলেন যে সবাই মিলে ভীষণ ইনভলভ ছিল এই প্রজেক্টটাতে, এবং কিছু কিছু ক্ষেত্রে হয় যে সেটা নাটক বলি, সিনেমা বলি বা গান রেকর্ডিং এর ক্ষেত্রে, যে যিনি সৃষ্টি করছেন বা নির্মাণ করছেন তিনি বুঝতে পারেন যে এই কাজটি ক্লিক করবে বা এই কাজটি নিয়ে আলোচনা হবে। যেটা বলছিলেন যে জাদু শহরের সময় আপনারও কিছুটা মনে হয়েছে যে এই কাজটি নিয়ে আলোচনা হবে, যেহেতু ইনভলভমেন্ট ছিল অনেক বেশি। তো আপনার কি ভিউ নিয়ে কোনো এক্সপেকটেশন আছে যে এটা কত দূর যেতে পারে? না, মানে এক্সপেকটেশন আছে, কিন্তু আমি এটার জন্য ডিসপারেট না যে ভিউ হতে হবে। হ্যাঁ, 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 যে ভিউ হতে হবে এর জন্য ডিসপারেট না, বাট ভিউ হলে বা মানে হয় না যে আমাকে, আমার 1 কোটি মানুষ আমাকে ভালোবাসছে, আমার এই কন্টেন্টটাকে ভালোবাসছে, অবশ্যই সেটা গর্বের, সেটা ভালো লাগার, নতুন কাজের একটা উৎসাহ হওয়ার। ইভেন আমার কাজগুলো একটু কষ্ট করে করতে হয় পারফরমারদের, তো ওরা যখন দেখে যে এই কাজগুলো একটু কষ্ট করে করতে হচ্ছে এবং এটা দর্শক রেসপন্স করছে, ওরা কিন্তু এই কাজগুলোর প্রতি তখন আগ্রহ আরো বেশি জন্ম নেবে। যে যেমন কাজটা হওয়ার পরে এডিটরের কাছে আসে, এডিটর কিন্তু দেখে যে কাজটা, শর্টগুলো কেমন, অ্যাক্টিং কেমন করেছে। যখন দেখে শর্ট ভালো, অ্যাক্টিং ভালো, পারফরমেন্স ভালো হচ্ছে, সবকিছু ভালো, তখন কিন্তু এডিটর আরো মনোযোগ দিয়ে সেটাকে এডিট করে, মিউজিক ডিরেক্টর আরো মনোযোগ দেয়, প্রত্যেকের ইনভলভ হয়। একটা ভালো কন্টেন্ট যখনই হয় যে হ্যাঁ ভালো এডিটিং হয়েছে, তখন মিউজিক ডিরেক্টর ওটার প্রতি আরো বেশি ইনভলভ হয় অন্য অন্য কন্টেন্টের থেকে। এখন আমাকে যদি এডিটরেরই কন্টেন্টটা পছন্দ না হয়, গল্পটা পছন্দ না হয়, মিউজিক ডিরেক্টরেরই যদি পছন্দ না হয়, তখন ওরা তো কাজ করার চামটা আসবে না, বা একটা থাকে না যে ও এটা একটা ভালো কন্টেন্ট, আমারও একটা চ্যালেঞ্জ, এখানে আমি একটা মিউজিক দিয়ে উড়াই দিই। তো সেই জায়গা থেকে আসলে আবার যখন একটা ডিওপির কাছে ভালো গল্প যায়, স্ক্রিপ্টটা যায়, ভাই এটা অন্যভাবে করতে হবে, সবকিছু আসলে গল্প, আমরা গল্পের দিকে ফোকাস করি, গল্পের দিকে ফোকাস করলে আমার কাছে মনে হয় ভালো কন্টেন্ট দেখছে, সময়ের পরিবর্তন আসছে। আচ্ছা, ওই যে বলেছিলেন যে 2 মিলিয়ন অলরেডি ক্রস করেছে, এটা আসলে কত দূর যেতে পারে আপনার এক্সপেকটেশন? জাস্ট আমি তো আমার আমার আছে যে এটা কোটি পার হোক, Okay. সেটা তো আমি মানে আশা তো, ওই আশা নিয়ে তো মানুষ বাঁচে, তাই না? অবশ্যই, অবশ্যই। আর প্রত্যেকটা সৃষ্টি তো একজন নির্মাতার কাছে সন্তানের মতো, সেটা তো বলার অপেক্ষায় রাখে না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমরা নাটকের একটু ভিউ নিয়ে কথা বলছিলাম। ঈদে আপনার কাছে শুনলাম যে 2টো নাটক আপনার রিলিজ হয়েছে, ইউটিউবে কি সেগুলো এসছে? মানে আমি আপনার কাছে শুনছিলাম যে টেলিভিশনে সেগুলো অন এয়ার হয়েছে, কিন্তু ইউটিউবে সম্ভবত এখনো অন এয়ার হয়নি। আমার নাটকগুলো ইউটিউবে আসবে নেক্সট উইকে। দুটো চ্যানেল থেকে তারা ডিসিশন নিয়েছে যে ঈদের এই ঝড়টা যখন হচ্ছে, অনেকগুলো নাটক একসাথে একটা বান্ডেল অফ ড্রামাস রিলিজ হয়, তো এখন সবাই একটু শিডিউল করে ফেলে যে একই আর্টিস্টের কোন উইকে কোন নাটকটা যাবে। আচ্ছা, তো ওই হিসাবে আমার এইটার শিডিউল আমরা করা হয়েছে নেক্সট উইক। তো নেক্সট উইকে একটা নাটক আসবে, ওটার নাম হচ্ছে ইশারা। সেটাতে মুশফিকার ফারহান আর সামিরা খান মাহি এবং অন্যান্য আরও অনেক সিনিয়র কাস্টিং আছেন। আর একটা নাটক আসবে, সেটা হচ্ছে কমেডি ড্রামা, সেটার নাম হচ্ছে ফকির যখন কোটিপতি। সেটাতেও আছে নীলা আলমগীর এবং সামিরা খান মাহি। এটাও নেক্সট উইকে রিলিজ। ওকে। আচ্ছা, এবারের ঈদে নিজের নাটক ব্যতীত মানে অন্য নির্মাতার কোনো নাটক দেখা হয়েছে? হ্যাঁ, আমি নাটক দেখি। ওকে, আগে পিঠে বলুক, ওকে, ওকে। দেখা হয়েছে, কোন অনেকগুলো নির্মাতার নাটক দেখা হয়েছে? কোন নাটক আপনার ভালো লেগেছে নির্মাতা হিসেবে, নির্মাতার চোখ দিয়ে? আচ্ছা, আমি অমি ভাইয়ের শেষমেশ দেখেছি, রিঙ্কুর রূপান্তর দেখেছি, তারপর আমার আরেকজন প্রিয় অভিনেতা এবং স্পেশালি অনুপম রায়ের একটা গান ছিল, এই জন্য আদরে থেকো শিরোনামে একটি নাটক দেখা হয়েছে, ওটা মোহন ভাই বানিয়েছে। এই 3টি নাটক দেখা হয়েছে। ওকে। কি মনে হলো ঈদ শেষে যে কোন নাটকগুলো আলোচনার শীর্ষে ছিল এবারে? আমার মনে হয় যে এবার মিক্সড আপ
ছিল, মানে ফ্যামিলি ড্রামাও যেরকম মানুষ দেখেছে সেরকম কমেডি নাটকগুলো দেখেছে। সো আসলে কি হয়, আমাদের এক একজন মানুষের রুচি এক এক রকম, এক একজন এক এক সময় এক এক মুডে থাকে। তো ওই অনুযায়ী আসলে এক এক মানুষ এক এক ধরনের নাটক দেখতে পছন্দ করে। ওই হিসাব করলে দেখা যায় সব জনরারই কোনো না কোনো নাটক এবার ট্রেন্ডিংয়ে ছিল। ওকে, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে নিজের নির্মাণ ব্যতীত কার কার কাজ এবার দেখা হয়েছে? আচ্ছা, আমি নাটক দেখেছি হলো এনটিভির অশিখার দেখেছি। আমার কাছে ভালো লেগেছে। নীলা আলমগীর, বাবু ভাই। শেষমেশ দেখেছি, তখন যখন দেখেছি, তারপরে কি যেন একটা পাগলা জামাই, মেবি পাগলা জামাই। তারপরে হলো মোশাররফ ভাইরি, হ্যাঁ ওটা না মাথা গরম জামাই। মাথা গরম জামাই না, আচ্ছা মাথা গরম জামাই। তারপরে এনটিভিতে আর একটা হলো যে আমার বউ চাকরি করে টাইপের একটা নাম, আমি আমার নিজের নাটকের নামই আমি ভুলে যাই, সেটা দেখলাম। শেষমেশ ভালো লেগেছে। সন্ধ্যা 7টা পলাশের, সেটাও ভালো লেগেছে। আমি দেখলাম যে গল্প ভিত্তিক কাজগুলাই একটু আসলে আলোচনায় আছে। আচ্ছা, পার্টিকুলারলি যদি একটু নাম জিজ্ঞাসা করি নাটকের, যে অ্যাজ এ ডিরেক্টর আপনার কি মনে হয়েছে যে কোন নাটকগুলো এবারে শীর্ষে ছিল? আসলে আমি একজন নির্মাতা, তো আমি আসলে শীর্ষ নির্ধারণ করার কেউ না, মানে আলোচনায় ছিল। আলোচনার পরে আমি যেই কাজগুলো দেখেছি সেই কাজগুলো আসলে হয় কি যে আমরা পুরোপুরি কোন কাজগুলো দেখা হয় যে একটা কাজ ক্লিক করলাম, আমি কিন্তু 5 মিনিটের সিদ্ধান্ত নিয়ে নিই যে এই কাজটা কতটুকু দেখবো কতটুকু দেখবো না। তো আসলে শীর্ষ স্থান নির্ধারণ না করে আমি যে কাজগুলোর কথা বললাম এই কাজগুলো আমার কাছে ভালো লেগেছে। ওকে, আপনার পার্সোনাল প্রেফারেন্সের জায়গাটা শুনলাম বা ভালো লেগেছে যে জায়গাগুলো। আচ্ছা, সমসাময়িক যে ডিরেক্টররা আছেন যারা কাজ করছে। ও আচ্ছা, রূপান্তর দেখেছি। Okay. রূপান্তর আমার কাছে ভালো লেগেছে এবং আমি আসলে চেয়েছিলাম যে আমি স্টিল চাই যে রূপান্তর আবার ইউটিউবে আসুক এবং মানুষ রূপান্তর দেখুক। এবং অনেকের অনেক রকম মত, অনেক রকম মত। আর সবথেকে বড় কথা হলো যে এখানে একজন আর্টিস্ট কষ্ট করে পারফরমেন্স করছে, একটা মেসেজ দিচ্ছে, বা একটা যে জর্নাগুলো আসলে আমাদের কাছে পরিচিত না, আমাদের বলতে আমি মাস পিপুলের কথা বলছি, যে যে জিনিসগুলো অপরিচিত সেই জিনিসগুলো নিয়ে আলোচনা সমালোচনা হবে। এই সমালোচনাটাকে যদি ভয় আপনি পিছিয়ে আসেন তাহলে তো আপনি এই জর্নার গল্প বলতে পারবেন না। আবার আরেকটা বিষয় যে আমি রূপান্তরের বিষয়ে, যে এখানে বা আমাদের যে কোনো গল্পে একটু কোনো কিছু হলেই এখন মানে আমরা সোশ্যাল জায়গা থেকে আসলে মার্কেটিং করছি বা ইউটিউবটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। সো এই জায়গাটা আপনাকে নেগেটিভও একটা জায়গা আসবে, আপনাকে ফাইট করতে হবে। ভয় ঘরের মধ্যে বসে থাকে, হ্যাঁ ওটা মেনে নেওয়ারও মেন্টালিটি। যেটা এখন ডিরেক্ট সবাই তার ভালো লাগা বা মন্দ লাগার কথাটা বলতে পারে বা সেই সুযোগটা আছে। এক্স্যাক্টলি, যে দেখেন আপনি বললেন যে আমি একটা নাটকের 1 কোটি ভিউ হয়, কমেন্ট করে কত? সর্বোচ্চ যদি আমি এত কমেন্ট করে না, তারপরে বলছি 50,000 কমেন্ট হয়, লাইক পরে কত? 10 লাখ লাইক পরে, এত পরে না, তারপরে বললাম। বাকি 89,000 মানুষ চুপচাপ দেখে উঠে যায়, তাদের কি ভালো লাগা খারাপ লাগা নেই? অবশ্যই আছে। তার মানে কি যে এই 11 লাখ মানুষের মধ্যে আপনার দেখা যায় যে, তাহলে আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন কত পার্সেন্টে পড়ে? 11%। 11%-এর মধ্যে 50% বা 30% আবার সমালোচনা করে কোনো কিছু হলে। আমরা আসলে খুব আমলে নিয়ে নিই যে কিছু মানুষ কথা বলেছে, কিছু মানুষ ইয়ে করছে, তো ভালো খারাপ তো লাগবেই। আমার যা ভালো লাগে সব কি আপনার ভালো লাগবে? একেবারেই না। এবং মানুষ তার মতামত জানাবে, সেটা একসেপ্ট করারও ওই মানসিকতাটা থাকতে হবে। আচ্ছা, দুজনের কাছ থেকে আমি শুনতে চাইবো যে সমসাময়িক যারা নাটক নির্মাণ করছেন, কার কাজ বা কাদের কাজ ডিরেক্টর হিসেবে আপনাদের ভালো লাগে? প্রীতি বল, আমি পাশে এসে আমার নাম বাদে বলিস, আমিও তোর নাম বাদে বলবো, যেহেতু আমরা দুজন কাছাকাছি। আচ্ছা, আমি যখন আর কি ভার্সিটিতে পড়তাম তখন থেকে আমার, যদি রোমান্টিক জনরার কথা বলি, শিহাব ভাইয়ের ভক্ত ছিলাম আমি বরাবরই। তার নাটকের গানগুলো এখনো আমার কানে বাজে এবং তিনি আসলে আছে না যে অনেকেই আসলে আমাদের সিনিয়র যারা তারা এখন কাজ বন্ধ করে দিয়েছেন বা কাজ করছেন না, তিনি আসলে সময়ের সাথে নিজেকে আপডেট করেছেন। আমার মনে হয় শিহাব ভাইয়ের ওটিটির কাজ বা তার যে নাটকগুলো আসে আমি সবগুলোই বরাবরই পছন্দ করি এবং আমার খুবই ভালো লাগে। এছাড়া আমার অমি ভাইয়ের লাস্ট যে ওটিটির কাজ দেখেছি সেটাও খুব পছন্দ হয়েছে, এবার শেষমেশ ভালো লেগেছে। এই দুজনের কাজ দেখা হয়। আর এছাড়াও আলোচনা, যখন কোনো নাটক আলোচনায় আসে বা সমালোচনায় আসে বা যখন পার্সোনালি কোনোটার প্রমোশনাল দেখে আমার ভালো লাগে, আমি সেগুলো দেখার চেষ্টা করি।
আপনার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে হলো যে মানে দুটো বর্তমান নাম সময়- পেয়েছি, হ্যাঁ, শিহাব শাহীন এবং অমি। সমসাময়িক সময় সব থেকে বড় চ্যালেঞ্জ হলো সবাই ভালো কাজ করছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, সবাই ভালো কাজ করছে আসলে, মোটামুটি সবার কাজে দেখা হয়। তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমি আসলে একটু মুগ্ধ হয়ে যাই যে সময়টাকে কেন্দ্র করে দর্শকের কথা মাথায় রেখে কিছু ডিরেক্টর কাজ করে, ওদেরকে আমার হিংসা হয়। তার মধ্যে একটা হলো অমি, হ্যাঁ, কাজল আরিফিন অমি। লিটারেলি ওকে আমার হিংসা হয় যে ও দর্শকের সাইকোলজি খুব ভালো বোঝে। হ্যাঁ, তারপরে রোমান্টিক জন্য আরিয়ান, মিজানুর রহমান আরিয়ান, ওরা খুব ভালো কাজ করছে। এছাড়া রাফাত বান্না, ওদের কাছে আমার ভালো লাগে। হ্যাঁ, তারাও ভালো কাজ করছে। তো মোটামুটি মানে আমি স্পেশাল বললাম আর কি। আর এখনকার মানে অনেকেই ভালো কাজ করছে, সবার চেষ্টা করি সবার কাজ দেখা আসলে। আচ্ছা, উনি তো একটা টার্ম বললেন যে উনাকে হিংসা হয়, আপনার কাউকে হিংসা হয়? হ্যাঁ, সিরিয়াসলি কাকে ভাইয়া হিংসা যার কথা বলেছেন তাকে আমার হিংসা হয়। অমি ভাইয়া আসলে সত্যি কথা বলতে দর্শকের রুচি, দর্শক এখন কি চাচ্ছে, দর্শকের ডিমান্ড, এটা খুব ভালো বোঝেন। আর শিহাব ভাইয়ের কথা যদি বলি, আমার মনে হয় শিহাব ভাই যে ট্রেন্ডটা রোমান্টিকের যে ধারাটা শুরু করেছেন, আমরা যে আগে স্পেশাল ডেগুলোতে, ভ্যালেন্টাইন ডেগুলোতে যে রোমান্টিক নাটকগুলো দেখতাম, সেটাই কিন্তু এখনকার অনেক পরিচালকের মধ্যে তারই ওই ছাপটা কিন্তু খুঁজে পাওয়া যায়। তো আমার বরাবরই মনে হয় আমি রোমান্টিক নাটক যখন বানাই তখন উইশ যে তার মতো হতো, বা তার সেই দর্শক হিসেবে আমার আসলে smoothness-টা মাঝে থাকতো। মাঝে হ্যাঁ। মনে হয় যে এখন এত থ্রিলার দেখি আমরা, এত কিছু দেখি, ডিটেকটিভ সিরিজ, কিন্তু শিহাব শাহীনের ওই রোম্যান্স 2 ঘন্টা চললেও মানে দর্শক Exactly, বসলে হ্যাঁ। শুধু ওই রোম্যান্স দেখবে। হ্যাঁ, প্রেজেন্টেশন অল অ্যাবাউট। এখন Presentation, প্রেজেন্টেশনটা সেটা যে সুন্দর। বললাম না যে মানে শিহাব ভাই তো আমাদের আসলে, আমরা শিহাব ভাইয়ের কাজ অনেক আগে থেকে দেখেছি। তো শিহাব ভাই এক্সেপশনাল, মানে এটা আমি আসলে দর্শক হিসেবে হ্যাঁ। বললাম, আমি ঠিক মনে করতে পারছি না নামটা। আমি ওনার একটি কাজ দেখেছি এবং মানে শতটা, এত থ্রিলার হ্যাঁ, দেখায়, আমি তার মধ্যে ভাবছিলাম সিরিয়াসলি আমি এতক্ষণ বসে বসে এই এই রোম্যান্স দেখি। থ্রিলারও ভালো লাগে আমার, থ্রিলার কাজ যে ভালো লাগে না সেটা না। হ্যাঁ, হ্যাঁ। এবং আমার বাসায় সবাই সবসময় বলে যে তুমি দেখি সারাদিন অ্যাকশন নাটক দেখো, অ্যাকশন ওয়েবগুলো দেখো, তুমি বানাতে গেলে রোমান্টিক বানাও কেন? মানে আমি পুরো রিভার্স কাজ করি। আমি দেখি খুব অ্যাকশন বা হচ্ছে হলিউডের যেগুলো একদম কমন, হলিউডের যে মারামারি সিনেমা, প্লেন ভেঙে পড়ছে, ক্র্যাশ হচ্ছে, জম্বি মুভি, কিন্তু বানানোর সময় বানাই রোমান্টিক। সো বা ফ্যামিলি ড্রামাগুলো আমি বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেখান থেকে আসলে আমার মনে হয় যে প্রসঙ্গে ছিলাম যে এখন সবকিছু শেষে ওই ফ্যামিলি ড্রামার কথা যেটা আসে, ফ্যামিলি ড্রামাটা না দর্শক সামহাও নিয়ে নেয়, দর্শক পছন্দ করে। থ্রিলার, কমেডি বা অন্যান্য যে কোনো জনরার কাজগুলি হোক। ওকে, আমি একটু এবারে আপনার কাছে চলে আসতে চাই যে ইউটিউব এবং টেলিভিশনের নাটকের দর্শক কি আলাদা, আপনি কি মনে করেন? হ্যাঁ, মানে আপনি যদি, আমি যতটুকু ইয়ে করি, অনেকের মতো আমি জানি না, তবে আমি 2020-এও একটা গবেষণা করেছিলাম বা একটু কাজ করেছিলাম। 2020-এও আপনার টেলিভিশনের দর্শক ছিল 75%, ওকে, বাকিটা আপনার অনলাইন। বা 2018-তে যদি বলি 10% আসছিল ডিজিটাল দর্শক, আর বাকিটা কিন্তু 80% ছিল হলো টেলিভিশনের দর্শক। ওকে। তো টেলিভিশনের দর্শক স্টিল আছে, কিন্তু আমরা কোন টেলিভিশন দেখছি সেটা হলো ম্যাটার করে, বা টেলিভিশনটা আমরা কিভাবে দেখাইতে চাচ্ছি। যে আগে যেভাবে আপনার মানে সবকিছু মিলে, যে আগে আমরা বিটিভিই দেখতাম, সবাই আমরা বলি যে বিটিভির উদাহরণ নিয়ে আসে, বিটিভিতে এটা দেখতাম, ওটা দেখতাম, সেটা দেখতাম, বিটিভিতে অনেক ভালো ছিল, কারণ অপশন ছিল না। আপনি যদি সেই ম্যাকগাইভার সিন্দাবাদ এখন দেখেন, আপনার 5 মিনিট দেখলে আপনার ওইটা মনে হবে এখন আমার শাস্তি। সময়ের পরিবর্তন, দেখার পরিবর্তন, আপনার চোখের পরিবর্তন, সবকিছু মিলে তো এই সময় প্রচুর অপশন, আপডেট হয়েছে সবকিছু, তো সবকিছু মিলে তো এখন দেখেন যে সময়ের একটা ব্যাপার, যে আমি যখন আমার হাতের এখন বিশ্ব হয়ে গেছে একটা মোবাইল, আমি এই মোবাইলের মধ্যে নাটক দেখছি, যে আমি 5 মিনিট আমার কারোর সঙ্গে কথা বলতে যাব, দেখা করতে যাব, আমি ওয়েট করছি, আচ্ছা 5 মিনিট আমি এই নাটকের এতটুকু দেখে ফেলি। টেলিভিশনটাতে আমি যখন ফ্যামিলি নিয়ে বসছি, তখন টেলিভিশন আসলে আমার এই ফ্যামিলিকে এই প্রোগ্রামটা দেখানোর জন্য কতটুকু উপযোগী করে তুলছে, এটা হলো ম্যাটার করে। টেলিভিশন কতটুকু প্রচারণা আসছে, যে সময়টা এসে আপনি খাওয়াই দিচ্ছেন দর্শককে, মানে আপনার মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছেন, সেই সময় টেলিভিশন এসে দর্শককে উপযোগী করে কতটুকু প্রোগ্রাম উপস্থাপন হচ্ছে। প্রেজেন্টেশন এখন অল অ্যাবাউট প্রেজেন্টেশন, যে আপনি দর্শকরা দেখানোর জন্য, টেলিভিশন দেখানোর জন্য কি করছেন,
তো টেলিভিশন সবকিছু পরিবর্তন আসছে, টেলিভিশনের ক্যারেক্টারিস্টিক্সের কি আদৌ পরিবর্তন আসছে? আমরা তো ওই জায়গা, আমার মনে হয় যে আরেকটু যদি আমি অনেক মানে অনেকের থেকে জুনিয়র, একটু বড় কথা হয়ে যেতে পারে, আমার কাছে মনে হচ্ছে স্টিল টেলিভিশনের দর্শক বেশি, কিন্তু টেলিভিশনের প্রেজেন্টেশন বা টেলিভিশনের যে একটা আসলেও শক্তি আছে সেই শক্তিটাকে মানে প্রেজেন্ট করতে হবে। কারণ আপনি দেখেন যে ইউটিউবে একটা হিরোর প্রচুর মানে এখন আমার যে 4-5 জনের অনেক ভিউ হচ্ছে, এরা তৈরি কোথা থেকে? টেলিভিশন থেকে আচ্ছা, এই তৈরি। প্রসঙ্গে আমরা আরো কথা বলবো, একজন দর্শক ওয়েট করছে, আমরা একটু কলটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, আমি ঢাকা উত্তরা থেকে বলছি। জি, আপনার নাম? আমার নাম দোলন। দোলন। আচ্ছা, ভালো আছেন? জি আছি। হ্যাঁ, ভালো। কার সাথে কথা বলবেন? তুহিন ভাই আছেন, প্রীতি আপু আছেন। জি, ভাইয়ের সাথে কথা বলছি। বলুন। জি দোলন ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আসলে থাকতেছি দুবাইতে, থাকতেছি বুঝছেন, ভ্যাকেশন আসছি দেশে। আচ্ছা আচ্ছা। তো আসলে আমার খুব নাটক করার অ্যাকচুয়ালি খেয়াল আছে আর কি, বা ইনভেস্ট করারও ইয়ে ছিল আছে, কিন্তু আমি এটার মাধ্যম পাচ্ছি না বুঝছেন। আচ্ছা আমি একটু আপনার সাথে দেখা করতে চাই। আচ্ছা, এটা তো পার্সোনাল ইস্যু, একেবারে জি পার্সোনাল জি ইস্যু। জি জি। এটা একটা প্রোগ্রাম, আমরা আসলে নাটক ভালো লাগা, আপনার ধন্যবাদ যে আপনি আমাদের এই শাখাতে আপনি ইনভেস্ট আপনি করতে চাচ্ছেন। বলতেন। আমি আপনার আপনি আমার ফেসবুকে তুহিন হোসেন, ওখানে আপনি ইনবক্সে আমাকে নক করবেন, অবশ্যই আমি আপনাকে রিপ্লাই করব। আর আপনি আমাদের এই মিডিয়াতে আসতে চেয়েছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। মিডিয়াতে অনেক ইনভেস্টর আসুক এবং মিডিয়ার নাটক বুঝে ইনভেস্ট করুক, সেটা আমি চাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আশা করছি আয়োজনের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা টেলিভিশন প্রসঙ্গে কথা বলছিলাম। আচ্ছা, আপনি বললেন যে স্টিল আপনি বিশ্বাস করেন বা আপনার মনে হয় যে টেলিভিশনের দর্শক বেশি। টেলিভিশন নাটকের দর্শক এখন কারা? টেলিভিশন নাটকের দর্শক আপনি দেখবেন যে টেলিভিশন নাটক ফ্যামিলিকে সময় দিচ্ছে কারা। দিন শেষে হলো যে টেলিভিশনটা কিন্তু ড্রয়িং রুমের জন্য তৈরি। মানে টেলিভিশন বলে আমরা ড্রয়িং রুম মিডিয়া, টেলিভিশনটা ড্রয়িং রুমে। তো আমার তার মানে বাসায় কি কে থাকছে, আমি আসলে কতটুকু থাকছে, আমি মিডিয়ার মানুষ, আমি আসলে বাসায় গিয়ে টেলিভিশন কতটুকু সময় দেখছি। আগে তো অপশন না থাকার কারণে আমার টেলিভিশনই দেখতে হতো, এখন আমি সবকিছু মিলে গিয়ে টাকটাক করে আমি ইউটিউবে ঢুকে বা কি কি দেখতে চাই স্পেসিফিক সেটা দেখছি। কিন্তু ড্রয়িং রুমের মানুষ যারা, বাসায় যারা দেখতে যাচ্ছে, তারা টেলিভিশনটা দেখছে। তার মানে আমার মা চাচি যারা থাকে তারা, আমার বড় ভাই, আমার বাবা যদি বেঁচে থাকতেন বাবা, এই যে যারা সন্ধ্যার সময় ঘরে ঢুকে যাচ্ছেন, মানে বিশেষ করে চাকরিজীবী, একটু ঊর্ধ্বতন বা একটু মানে কি বলা যায় যে যারা আসলে চাকরিজীবী এবং যারা গৃহিণী, তারাই আমার কাছে মনে হয় যে টেলিভিশনের দর্শক। আচ্ছা, প্রীতি আপুর কি মন্তব্য এই বিষয়ে? আমি ভাইয়ার সাথে একমত। আর আমার একটা জিনিস বলার আছে এখানে, আমার মনে হয় যে নাটকটা যে টিভিতে দেখার প্রবণতা, আমরা যেহেতু নাটকের নির্মাতা সেটা নিয়ে বলতে চাচ্ছি, সেটা অনেকটা কমে গেছে। সেটা মানুষ কিন্তু এখন ইউটিউবে দেখতে বেশি পছন্দ করে, সেটা টিভিসের জন্য হোক বা হচ্ছে দীর্ঘ সময় বসে থাকতে হয় সেজন্য হোক। তো আমার মাথায় বারবারই মনে হয় যে আমাদেরই এই মা চাচা খালারা, তারা কিন্তু যে ইন্ডিয়ান চ্যানেলগুলোর সিরিয়ালগুলো মুখস্থ ডায়লগ বলতে পারেন। কেন পারেন? সেটা হচ্ছে ওই এক একটা চ্যানেলের এক একটা ক্রাইটেরিয়া আছে, যেখানে হচ্ছে নাটক দেখানো হচ্ছে সেটা শুধু নাটকই দেখানো হচ্ছে, এবং তারা যে ওই ওই ধারাবাহিক নাটকটার যে প্রমোটা আছে, ওই গানটা সকাল থেকে রাত পর্যন্ত অনেকবার যখন বারবার রিপিটেশন হয়, তখন ওইটা মা চাচা খালা যারা দেখেন তাদের মাথার মধ্যে ঢুকে যায় যে আরে আমার তো ওই টাইমে যে টিভির সামনে বসতে হবে, ওইটা আমার টাইমিং। তারা কিন্তু তাড়াহুড়ো করে কাজটা শেষ করে ওই স্পেসিফিক টাইমটা দিচ্ছে। তো আমার মনে হয় ওইরকম টিভিরও এই জিনিসটা দরকার, যে আসলে কোনটা আমাদের শুধু নিউজের জন্য স্পেসিফিক করা, কোনটা আমাদের নাটকের জন্য, যেখানে গেলে আমি শুধু নাটক দেখতে পারবো, বা কোনটা আমাদের নিউজ চ্যানেল বা কোনটা স্পোর্টস চ্যানেল। আমাদের কি হয়, যে চ্যানেলগুলোতে ভালো নাটক যাচ্ছে, যেমন এনটিভিকে আমি যখন শুরু করেছি তখন ধরো তো এখানে একটা নাটক অন এয়ার হওয়া, মানে আমি ক্লাসের ডিরেক্টর, মানে সবাই চেয়েতো তার, হ্যাঁ সহজ স্বাভাবিক কথা, যে সবাই চাইতো যেন এনটিভি থেকে তার ক্যারিয়ারটা শুরু হয়, এবং আমি লাকি যে আমার সেটা শুরু হয়েছে। তো সবাই কিন্তু সেটাই মনে করতো, বা এনটিভিতে একটা নাটক গেলে সবাই মনে করতো যে এই নাটকটার অবশ্যই একটা কোয়ালিটি আছে। সো এইরকমই যে যেই নাটকগুলোর যাচ্ছে অথবা যে নাটকটাও এখন অন এয়ার হচ্ছে, সেটা যেন দর্শকের মাথায়
বারবার পুশ করা হয় যে ওই নাটকটা কিন্তু টিভিতে আসছে, ওই নাটকটা কিন্তু অমুক দিন আসছে। আমার মনে হয় এই প্রচারণাটা এখন টিভিতে একটু কম, বা হচ্ছে দর্শকের কাছে যারা টিভি নাটকের দর্শক তাদের কাছে খবরটা পৌঁছানো হয় কম, বা আগ্রহটা যে তৈরি হবে, কেন তৈরি হবে, ওই আগ্রহ তৈরি করার ক্ষেত্রটা আসলে কম হয়ে যায়। তো সেই দিকে যদি ফোকাস করা যায়, আমার মনে হয়, আমি বরাবরই বিশ্বাস করি যেই মিডিয়ায় আসুক বা যাক, টেলিভিশন অলওয়েজ এক্সিস্ট করবে। সো এই দিকে যদি আরেকটু কনসেন্ট্রেশন দেওয়া যায় বা ম্যাস পিপলকে আরও বেশি কানেক্ট করা যায়, আমার মনে হয় এটা থেকে যাবে এবং অবশ্যই ভালো কিছু আসবে। আচ্ছা, যেটা বলছিলেন যে ওই টাইমিং এর ব্যাপারটা, যে কলকাতার সিরিয়ালগুলো পার্টিকুলার টাইমে হয় বা দর্শক তৈরি হয়েছে, আমাদের নাটকের যদি আমরা ইউটিউবে কমেন্টগুলো চেক করি তাহলে কিন্তু দেখা যায় যে ওপার বাংলাতে আমাদের নাটকেরও একটা অনেক বিশাল দর্শক, ফ্যান হ্যাঁ, বেস আছে। এখন তৈরি হয়েছে। এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো যে ও খুব মানে ভালো একটা পয়েন্ট উঠিয়েছে, সেটা হলো যে টিভি সিরিজ। নাটক বলতে তো আমাদের বাংলাদেশে একটা শব্দ আছে, আমরা যেটা একটা নন ফিকশন মানে স্বল্প মানে দীর্ঘ কাহিনী যে ফিকশনটা করি সেটাকে আমরা নাটক বলছি। এটা কিন্তু আচ্ছা, আসলে তাহলে এই স্বল্পদৈর্ঘ্য প্রসঙ্গে চলচ্চিত্র কথা বলা বলা উচিত, উচিত। আমরা বলি প্রথমে আপনার নাটক। কাছে একটু শুনে নিই যে নাটক, টেলিফিল্ম এবং ওয়েব সিরিজের পার্থক্যটা কি, বেসিক পার্থক্য কি? না, ওয়েব সিরিজে তো আপনার ওভার দ্য টপ, আপনি হলো যে আপনি টাকা দিয়ে কন্টেন্ট দেখছেন, আপনি ক্লিক করে দেখছেন যে আপনি কি দেখতে চান। ওয়েব সিরিজে আলাদা একটা প্ল্যাটফর্ম। না, টেলিভিশন নিয়ে যদি কথা বলি, টেলিভিশন টেলিফিল্ম, হ্যাঁ টেলিফিল্ম বা নাটক আমাদের কিন্তু আমাদের বাংলাদেশের বাইরে এই শব্দটা নাই। নাই আসলে। হ্যাঁ, টিভি সিরিজ আছে। এখন দেখেন মূল ইয়েটা কি, যে টেলিভিশন দেখছে কলকাতার মানুষ, কলকাতাতে টিভি সিরিজের কথা যে বিষয়গুলো আসলো, সেই জায়গায় কিন্তু কোনো সিঙ্গেল নাটক বা সিঙ্গেল ফিকশন নাটক, নাই fiction কিন্তু। নাই। হ্যাঁ, টেলিফিল্ম বা নাটক আমরা বলতে কিছু নেই। আমরা নাটকটাকে আসলে একটা ফিল্মের একটা জায়গায় নিয়ে গেছি, কিন্তু এটা টেলিফিল্ম, আসলে শর্ট ফিল্ম হ্যাঁ, টেলিভিশনের জন্য যে ফিল্ম করা হয়, চলচ্চিত্র। আমার মনে আছে যে এই এনটিভিতে একটা টেলিফিল্ম পাওয়া আমার মানে স্বপ্নের মতো ছিল যে আমি টেলিফিল্ম করব। এবং একটা কাজ আমি করেছিলাম সেই সময় 12 লাখ টাকা দিয়ে, যে টেলিভিশনে এই দুপুরে যে টেলিফিল্মটা হতো এনটিভিতে, ঈদের এটার জন্য সময়, আমরা হ্যাঁ, ফাটাফাটি একটা বড় করতাম যে কে টেলিফিল্মটা নেবে, চলচ্চিত্র। কে 7টা টেলিফিল্মের মধ্যে একটা টেলিফিল্ম পাবে, এই ব্যাপারটা ছিল। তো ওইটার দিয়ে কিন্তু একটা টেলিভিশন মানে কি আমরা সবাই বলতাম যে ফিল্মের প্রিপারেশন। হ্যাঁ, সিঙ্গেল নাটক এখন আমাদের এখানে এই পরিমাণ ভয়াবহ আকার ধারণ করছে, বিশেষ করে ইউটিউবের কারণে। হ্যাঁ, আমাদের টিভি সিরিজের উপরে গুরুত্ব আমরা দিয়ে আসি, মানে গুরুত্ব দিচ্ছি না। টেলিভিশন দর্শক নিয়ে আসতে হলে আপনাকে টিভি সিরিজে গুরুত্ব দিতে হবে, কারণ টিভি সিরিজ হলো মূল ব্যাপারটা কি, দেখেন যে কলকাতা টেলিভিশনের উদাহরণ দিলেও যে আপনি প্রতিনিয়ত সপ্তাহে 5টা দিন একটা গল্প দেখাচ্ছেন এবং এই গল্পটা আপনাকে খাওয়াই দেওয়া হচ্ছে, আপনি ওই গল্পের মধ্যে ঢুকে গেছেন, আপনি ওটার প্রতি কি বলে যে ইনভলভ হয়ে গেছেন, সিম্প্যাথি ক্রিয়েট হ্যাঁ, হচ্ছে, যে ওর আপনি- খারাপ লাগছে, ওর কি হবে, হ্যাঁ। টেনশন ক্রিয়েট হচ্ছে। আপনি সময় মতো দেখতে পাচ্ছেন না, টেলিভিশনে আপনাকে রাত্রে দেখাচ্ছে, রাত্রে দেখতে পাচ্ছেন না, পরদিন সকালে দেখাচ্ছে, পরদিন সকালে দেখতে পাচ্ছেন না, দুপুরে দেখাচ্ছে, মানে তুই দেখবি না কেন, তোকে দেখতে হবে। ঠিক আছে, টেলিভিশনের দর্শকটা ব্যাপারটা হলো এই জায়গাটা। তো আমাদের এখানে টেলিভিশনগুলো টিভি সিরিজের দিকে গুরুত্বটা কম। সিঙ্গেল নাটকে যে পরিমাণ বাজেট আসছে, অনেক এখন আমরা সিঙ্গেল নাটকটার দিকে ফোকাস করি, কারণ এখানে একটা বড় একটা বাজেট আসছে, এখন আমরা কাজ করতে পারছি। কিন্তু টিভি সিরিজের বাজেটটা কিন্তু বাড়ে নাই, টিভি সিরিজের মানটাও কিন্তু বাড়ে নাই, যেটাকে আমরা সিরিয়াল বলি। তো টেলিভিশন সিরিয়াল গুলোর মান বাজেট মানে আমার কাছে মনে হয় যে টেলিভিশনে ফিকশনের জায়গাতে যদি টেলিভিশনকে ফেরাতে হয়, তাহলে টিভি সিরিজগুলোতে বেশি করে গুরুত্ব দিতে হবে। এক্স্যাক্টলি, আচ্ছা, সহমত একদম। যে সিরিয়াল হচ্ছে মানে সিরিয়াল কি একটা চ্যানেলের সাথে স্পেসিফিক একটা চ্যানেলের সাথে দর্শককে কানেক্টেড রাখে এবং ওই চরিত্রগুলোর সাথে দর্শককে ইনভলভ করে। তো যতদিন আমাদের সিরিয়ালগুলো আপডেট না হবে বা সিরিয়ালগুলো, যেমন এনটিভির একটি ধারাবাহিক খুব প্রশংসিত হয়েছিল কিছুদিন আগে, রঙের মানুষের না, আপনি এই করেন টেলিভিশনটা আসলে কি রঙের মানুষ, আপনি এনটিভির বা অন্য কোনো ইয়েতে আপনি আসেন না কেন, ইটিভিতে বন্ধন, ঠিক আছে, মানে সিঙ্গেল নাটকের উদাহরণ কিন্তু আসে না, খুবই কম আসে এতগুলো সিঙ্গেল নাটক, কিন্তু সিরিজের উদাহরণ চলে আসে কিন্তু। হ্যাঁ, যে আচ্ছা এখন কোন কোন উড়ে যায় বকপক্ষী, টেলিভিশন, হ্যাঁ উড়ে যায় বকপক্ষী, মানে আমি বললাম তো যে সবকিছু মিলাই যে আপনি দিন শেষে টেলিভিশনকে আমার কাছে মনে হয় যে এখন মানে ফিকশনের জায়গায় আসলে টিভি সিরিজই রিপ্রেজেন্ট করে। ওকে ওকে, এবারে আমি একটু দুজনের জার্নিটা নিয়ে শুনতে চাই ছোট্ট ছোট্ট করে। প্রথম কত সালে নাটক অন এয়ার হয়েছিল টেলিভিশনে?
আসলে আমার প্রথম নাটক অন হয়েছে যে 2012-তে। 2012 আমি তার আগে যে আমি রাইটার হতে চেয়েছিলাম অনেস্টলি, যে আমি শুধু লিখবো, সাথে একটু মানে শুধুমাত্র নাটক না, সাহিত্য নিয়ে লেখালেখি করব, আচ্ছা। এটাই ছিল ইয়ে। এরপরে ফিকশন লেখা শুরু করলাম টুকটাক করে, কোনো একজন সিনিয়র ডিরেক্টরের সাথেও আমি তার একটা সিরিয়াল লেখা শুরু করলাম, এবং ওই সিরিয়ালটা এনটিভিতেই যেত, ঠিক আছে, এবং খুব পপুলার। তো ওইটা ছিল আমার ইয়ে, মানে নাটক লেখার শুরু আর কি। এরপরে আমি সিঙ্গেল নাটক লেখা যখন শুরু করলাম, দেখলাম যে আমি যেভাবে দেখছি সেভাবে আসলে আমার ডিরেক্টর সেভাবে দেখাতে পারছে না, আমি যে ডিরেক্টরকে দিচ্ছি। এটা রাইটারদের একটা প্রবলেম হয়, যখন একটা স্ক্রিপ্ট দেওয়া হয় তখন যদি সেটা ঠিকঠাক মতো আমি প্রেজেন্টেশন না দেখি, তখন আসলে মাথা গরম হয়ে আমাদের যায়। তো এখানে ডিরেক্টরের সাথে রাইটারের বসাটা কমায়, আপনার একটা আচ্ছা। ডিরেক্টরের সাথে রাইটারে বসতে Session হবে, কম হয়। যে ও কিভাবে দেখছে, আমি কিভাবে তার সাথে ডিবেট করছি, খুবই কম হয়। তো এই জিনিসগুলো হলে সহজ হয়। তখন তারপরে আমি 21শে ফেব্রুয়ারির একটা কাজ নিয়ে, গল্প নিয়ে এক ভাইয়ের সঙ্গে আলোচনা করলাম। তো আমি বললাম যে আমি লিখবো না এটা, আমি গল্পটা বলবো, আপনি লিখবেন সংলাপ, যেহেতু আমি ডিরেকশন দেব, চিত্রনাট্যটা আমি বুঝবো, গল্পটা আমার, কিন্তু আপনি সংলাপগুলো লিখবেন। তাহলে কি হবে যে দুজনের ডিসকাশনে সংলাপগুলো রিচ হবে। এবং আমার 21শে ফেব্রুয়ারিতে 2012-তে 21শে ফেব্রুয়ারির নাটক দিয়ে আমার যাত্রা শুরু হয়। নাম ছিল হলো শহীদ মিনার। আচ্ছা, যেটা বলছিলেন যে রাইটার হওয়ার স্বপ্ন ছিল, জি ছোটবেলা থেকে কি লেখালেখি করতেন? হ্যাঁ, ছোটবেলা থেকে লেখালেখি করতাম। ইভেন আমি একটু কনজারভেটিভ পরিবারের ছেলে, ওকে। ঠিক আছে। তো আমি আসলে স্থানীয়ভাবে যখন সাংস্কৃতিক চর্চা করি, তখন গান নাচ করার তো কোনো ওয়ে ছিল না। আচ্ছা। তো দ্যাটস ওয়াই আমাকে অ্যাক্টিংই করতে হতো। আবার অ্যাক্টিংটাও যদি আমি সামনাসামনি করি, তখন বলবে যে দেখো ওই যে ওই বাসার ছেলে, মোল্লাবাড়ির ছেলে অভিনয় করছে, এটা তো একটা বিশাল ব্যাপার। তখন মনে হলো যে আমি তাহলে লিখি, ডিরেকশন দেই, হ্যাঁ, তাহলে আমাকে কেউ দেখবে না, জানবে না, ব্যাপারটা এখানে থেকে আসো। আমি আচ্ছা, তার ডিরেকশনটা মানে কিন্তু মানে ক্যামেরার সামনে আসার ইচ্ছে ছিল, কিন্তু হ্যাঁ। মানে পারিপার্শ্বিকতা এলাও করেনি, পারিপার্শ্বিকতা জন্য সবকিছু। ক্যামেরার এরপরে পেছনে। দেখলাম যে আসলে ক্যামেরার পিছনে বা স্টেজের পিছনে থেকে আমার করা জিনিসে, মানে স্টেজটা যখন হয়, আমি স্টেজটা দেখছি, আমি দেখছি আমার লেখা জিনিস হচ্ছে, আমার ডিরেকশনে হচ্ছে, অন্য মানুষ করছে, তখন নিজের মধ্যে একটা আসলে গর্বের, মানে খুব প্রাউড ফিল হলো যে আমি যা যা বলছি ওরা তাই করছে, মানুষ দেখছে। তো এর থেকে আমি গিয়ে একটা মানুষ অন্যজন ডিরেকশন দিবে, অন্যজনের সঙ্গে পারফরমেন্সের থেকে আমি সবাইকে আমি মেনে, ক্যাপ্টেন অফ দ্য শিপ। হ্যাঁ আমি ক্যাপ্টেন অফ দ্য শিপ, এটাই হয়েছে। মানে সবকিছু তারপর থেকে ডিরেকশনের জায়গাটা যদি বলেন, ওখান থেকে নাড়ছে একদম। মানে তখন আমি ক্লাস 7-এ পড়ি, 7 থেকে। ওকে, আপনার একটু ডিরেক্টর হওয়ার গল্পটা আমি শুনতে চাই। প্রথম নির্মিত নাটক কবে অন এয়ার হলো, পিছনের গল্পটা কেমন ছিল? আমার গল্পটা একটু মজার, কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ঢাকা ভার্সিটির নাট্যকলায়। ওকে। তো সেখানে আমাদের যখন শেষ হয়, মানে 4th ইয়ারে সবারই একটা করে নাটক ডিরেকশন দিতে হয়, সেটা মঞ্চ নাটক। হ্যাঁ। তো আমাদের সেবার ব্যাচটা বড় হয়, সামহাও আমাদের 7 জনের পারফরমেন্স বড় করে টিএসসিতে শো হল। তো সেখানে আমার প্রথম মঞ্চ নাটক ডিরেকশন, সেটা যখন টিএসসি পর্যন্ত গেল না এবং অনেক মানুষের সামনে সেটা আসলো না, তখন আমি সেদিন প্রচুর কেঁদেছিলাম। মানে আমার খুব কষ্ট লাগছিল যে আমি আমার প্রথম একটা জিনিস, পরিচালনা একটা জিনিস, সেটা শুধু আমার যারা টিচার তারা দেখলেন, আমার যারা জুনিয়র শুধু তারা দেখলেন, সিনিয়র দেখলেন, আমি ম্যাথ পিপলের কাছে নিয়ে যেতে পারলাম না। তখন সেদিন খুব কান্না করছিলাম। সেদিন আমার যে হাজব্যান্ড, তিনি আমাকে বললেন যে তুমি এত কান্না করো না, তুমি এক কাজ করো, তুমি নাটক ডিরেকশন দাও, তোমার নাটক লাখ লাখ মানুষ দেখবে। বেসিক্যালি সেদিন আমার একটা, মানে বলে না হিট, সেদিন একটা, হ্যাঁ একটু জেদ ছিল। আর লেখালেখিটা আমি তার আগেই শুরু করি, ওকেই আমি স্ক্রিপ্ট দিয়েছিলাম, এবং আরও দু একজন ডিরেক্টরের সাথে আমি কাজটা শেখার জন্য কস্টিউমে কাজ করেছি, সেটের কাজ করেছি। মানে আমার ইচ্ছে ছিল প্রত্যেকটা সেক্টর আমি দেখব। আর আমার ভার্সিটি থেকে একটা কোর্স ছিল নিমকোতে, সেখানে শেখানো হয়েছিল ক্যামেরার পেছনের কাজগুলো শেখানো হয়েছিল। সেখান থেকেও আমার একটুখানি ডিরেকশনের আগ্রহ জন্মায়। ওকে, তো যখন আচ্ছা আমি একটু আরো sure. গল্প শুনবো, একজন দর্শক ওয়েট করছে, Sure, কলটা sure. নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ময়মনসিং থেকে বলছি, সাইফুল আলম পান্নু। ভালো আছেন? আসসালামু জি, আমি অনেক আলাইকুম। ভালো আছি, আপনারা ভালো আছেন? জি, আমরা সবাই ভালো আছি। কার সাথে কথা বলবেন আজকে? তুহিন হ্যাঁ, ভাই দুজনের আছেন, সাথে পিতা একটু আছেন। শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ, বলুন প্লিজ।
আমি খুব উজ্জীবিত হচ্ছিলাম, কারণ আমি পুনাতেও কিছু লেখাপড়া করেছিলাম। তারপরে সেখান থেকে কোর্স কমপ্লিট করতে পারিনি, চলে আসতে হয়েছিল সঙ্গত কারণে। হুমায়ুন আহমেদ স্যারের অয়মতে আমি অভিনয় করেছিলাম, 6-7টা ফিল্মও করেছিলাম। তো আমার পরিচালকদের সাথে এবং যারা প্রডিউসার মহোদয় ছিলেন ওনাদের সাথে খুব মেশার সৌভাগ্য হয়েছে। তো ওনাদের দুইজনের কথায় এত উজ্জীবিত, এত জ্ঞান গর্ব সম্পন্ন কথা পাচ্ছি। এই অনুষ্ঠানটা আসলে খুব জ্ঞান গর্ব সম্পন্ন অনুষ্ঠান। আপনারা ভালো আছেন ভাইয়া? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। যদি সম্ভবত আপনাদের ডাইরেক্টরিতে আবার অভিনয় করতাম আর কি। অবশ্যই তো করব। বয়স হয়ে গেছে, এলো মুশকিল। অসম্ভব কিছু না, আমাদের নাটকে কিন্তু সবাইকেই আমাদের দরকার হয়, বয়স্ক বলেন, তরুণ বলেন, Exactly, বাচ্চা বলেন, শিশু exactly, বলেন, বাবা, দাদা। সবার জন্য উন্মুক্ত দ্বার। যদি আপনার আগ্রহ থাকে যে কোনো সময় আপনি আবার ঝাঁপিয়ে পড়তে পারেন। ইনশাআল্লাহ, মানে হয়েও যেতে পারে। অবশ্যই। আরেকটু কথা বলছি, সেটা হলো উনি অভিনয় করতেন আমার বড় ভাই, এই আপনাদের এই দেশের একজন মিনিস্টার ছিলেন, স্টেট মিনিস্টার হেলথ, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রিটায়ার্ড মুজিবুর রহমান ফকির। উনি একসময় আমাকে বললো যে তুমি প্রডিউস করো, তুমি প্রডিউস করো, আমি যা টাকা লাগে দিচ্ছি, আমি বাবার অভিনয় করব সবগুলাতে। আমি কেন জানি মনে মনে বললাম যে না, তুমিও ডুববো আমিও ডুববো, কারণ এটা আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব না। তো যাই হোক, আপনাদের সাথে ভবিষ্যতে যদি আল্লাহ চায় কাজ করার ইচ্ছা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ, দোয়া রাখবেন আমাদের জন্য। ভালো থাকবেন আপনিও। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আশা করছি আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত। আমরা ডিরেক্টর হয়ে ওঠার গল্পটা শুনছিলাম। সেখান থেকে যেটা হলো, এরপর হচ্ছে আমি প্রথম খুঁজছিলাম যে আমি যেহেতু শুরু করব, আমার সবচেয়ে ভালো জায়গায় তখন কাজ করতে হবে, যেহেতু জিত ছিল, আমার স্টার্টিংটা হতে হবে সবচেয়ে ভালো জায়গা থেকে। তখন আমি খোঁজ নিয়ে গেলাম যে তখন এনটিভিকে ধরা হয় ক্লাস, এখানে যাদের নাটক যায় তো, তাদেরকে আসলে ইন্ডাস্ট্রিতে খুব কাউন্ট করা হয়। আচ্ছা, কত সালের এটা গল্প? 2016 সালের ঘটনা। তখন আমার অনার্স মাত্র শেষ হয়েছে। তো তখন আমি এনটিভিতে কামাল স্যার ছিলেন, তার সাথে যোগাযোগ করলাম। তখন মা দিবসের একটি নাটক দিয়ে আমি আর আমার হাজব্যান্ড দুইজন যৌথভাবে ডিরেকশন দিয়েছিলাম, জেরিনো জলে গল্প। সেটাতে তারিক আনাম খান স্যার ছিলেন, চম্পা আপা ছিলেন, তানজিন তিশা ছিলেন, শ্যামল মওলা ছিলেন। তো সেটাই আমার প্রথম কাজ, এটাই আসলে আমার আঁতুড়ঘর বলা যেতে পারে। আচ্ছা, একজন নারী ডিরেকশন দিচ্ছে, আর সেখানে আমরা শুনলাম যে পার্টনার ভীষণ সাপোর্টিভ বা উনি ইন্সপায়ার করেছে, বাট আদার্স সিনারিওটা কিরকম ছিল? সেটা কি অনুকূলে ছিল না প্রতিকূলে ছিল? বেসিক্যালি প্রতিকূলেই ছিল বলা যায়, কারণ সবাই আসলে পজিটিভভাবে নেয় না, মনে করে যে নারীবাদ মানেই বোধ হয় কাজে ফাঁকিবাজি করবে, বা হচ্ছে সে প্রপারলি কাজটা পারে না, জানে না। সে হয়তো ভালো একজন ডিওপি নেবে, ভালো একজন এডিটর নেবে, ভালো একজন অ্যাসিস্ট্যান্ট নেবে, কাজটা হয়ে যাবে। তো ম্যাক্সিমাম আর্টিস্টেরই কনফিডেন্সটা কম থাকে, সেটা কেন থাকে আমি জানি না, সেটা আসলেই থাকে। স্টিল নাও আপনি যদি বলেন যে প্রিভিয়াস, তাহলে প্রিভিয়াস না, স্টিল নাও আমি এই কথা এখনো শুনি যে হচ্ছে যে রিসেন্টলি আমার একজন নায়িকা আমাকে বলছিলেন যে আসলে নারীদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না, বা অন্য অভিনেতাদের, সেই শুনছিলেন যে তার সাথে কথা হচ্ছিল যে তার কো-আর্টিস্ট তাকে বলছিলেন যে নারী ডিরেক্টরদের উপর তারা ঠিক খুব একটা ভরসা পান না। তো এটা শুনে আমি খুব অবাক হচ্ছিলাম, কারণ আমার সাথে যাদের পরপর কাজ হয়েছে তাদের সাথে আমার কাজের অভিজ্ঞতা খুব সুন্দর, মানে তারা একবার না বারবার তারা আমার সাথে কাজ করেছেন, এবং সেটে যে এফোর্ট দেয়া সেটা কিন্তু একজন নারী বা পুরুষ ভেদে আলাদা হয় না। একজন ডিরেক্টরের একজন পুরুষের সমান পরিশ্রম করতে হয় এবং সবগুলো সেক্টরকে খেয়াল রাখতে হয়। আর যদি বলেন আদার প্রডিউসার বা আদার্স থিংস, হ্যাঁ, সব দিক থেকে একটা নেগেটিভ ভাইব আসে, সেটাকে যদি কাটিয়ে ওঠা যায় বা টেকনিক্যালি হ্যান্ডেল করা যায়, সেটা অনেকটা নিজের পার্সোনালিটির উপর ডিপেন্ড করে, এবং আমার কাজ আমার প্রশ্ন মানে অন্যদের প্রশ্নের উত্তর দেয়। সত্যি কথা, একেবারেই কাজই হলো সকল মানে প্রশ্নের সমালোচনার আলোচনার জবাব। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আচ্ছা, বাংলাদেশের পার্সপেক্টিভে যদি একটু জিজ্ঞাসা করি যে ডিরেকশনটা পেশা হিসেবে কেমন? ডিরেকশনটা আমি বললাম প্রীতি আগে, ঠিক আছে? সেটা হলো যে ডিরেকশনটা পেশা হিসেবে খুব সম্মানের। প্রত্যেকটা পেশায় মানুষকে ওন করতে হয়, প্রত্যেকটা পেশার মানুষের
ডিগনিটি নিজেকে ধরে রাখতে হয়। ওকে যেমন আমি বলছিলাম যে আমার শুরুটা কিভাবে লেখালেখি করতাম। আমি যখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ডিরেকশনে আসব, আমি কিন্তু আগে অ্যাসিস্ট করেছি। আমি মানে অনেকগুলো ডিরেক্টরের সঙ্গে মানে আফসানা মিমি আপু, তারপরে হলো সামিয়া জামান, কৌশিক শঙ্কর দাস, ওনাদের মতো ডিরেক্টরের সঙ্গে আমি অ্যাসিস্ট করেছি। তো সেই জায়গা থেকে আপনাকে নিজের ভিতটা গড়ে নিতে হবে। ওকে নিজের ভিতটা যদি ঠিকঠাক থাকে তখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, এটা আমার পেশা, এটাকে আমি সম্মান করি, অবশ্যই সম্মান করতে হবে, এবং আমার পেশাটাই পৃথিবীর সব থেকে সেরা পেশা। বাহ একদম আমার কাছে মনে হয় যে আসলে আমরা যেখানে আছি সেটা আসলে একটা অনেক বেশি ক্রিয়েটিভ একটা স্পেসে আমরা বিলং করি। তো এই ক্রিয়েটিভ স্পেসের যদি 2-3 জনের কথা বলি, তাদের মধ্যে প্রোডিউসার, আর্টিস্ট, ডিরেক্টর, এরা যদি ধরেন এটার মাথা হয়, সেখান থেকে ডিরেকশনটা অনেক জটিল একটা জিনিস, যেখানে আপনার একসাথে অনেকগুলো গুণ থাকতে হবে। আপনার লাইট সেন্স থাকতে হবে, আপনার ক্যামেরা সেন্স থাকতে হবে, এভরিথিং, আপনার অভিনয় সম্পর্কে জানতে হবে, আপনার সেট সম্পর্কে জানতে হবে। সো একজন ডিরেক্টরে কিন্তু মানে এই একটা নাটকে একজন বিষয় একটা বিষয় পারদর্শী, কিন্তু একজন নির্দেশকের সবগুলো বিষয় পারদর্শী মানে হতে হয়। সহজভাবে বললে, যিনি অভিনয় করছেন তিনি শুধু অভিনয় নিয়েই চিন্তা করবেন, Exactly. যিনি সেট ডিজাইন করছেন তিনি ওই সেটটা নিয়েই চিন্তা করবেন, কিন্তু ডিরেক্টরের সবকিছু করতে সবগুলো হবে। বিষয়ে এক্সপার্ট হতে হয়। সো এইটা অনেক বেশি একটা জানাশোনার জায়গা, এবং যেটার কোনো শেষ নেই, প্রতিনিয়ত শেখার অপশন কথা আছে চ্যালেঞ্জিং জব। এবং চ্যালেঞ্জিং জব। প্রতিদিন নিজেকে আপডেট করতে হবে, না হলে আপনার আগে কেউ এগিয়ে যাবে বা আপনি পিছিয়ে যাবেন। সো এটা প্রতিদিন শেখার একটা কাজ, এবং এটা আমার চোখে অনেক সম্মানজনক একটা পেশা। বাহ, যদিও কাউকে ডিরেক্ট রেমুনারেশন জিজ্ঞাসা করাটা অনুচিত, তবুও যেহেতু ম্যাস পিপলের অনেক বেশি আগ্রহ এই বিষয়টা নিয়ে যে একজন ডিরেক্টরের সম্মানী কেমন থাকে, অবশ্যই সেটা ম্যান টু ম্যান বা এক্সপিরিয়েন্স অনুযায়ী ভ্যারি করবে, কিন্তু তবু মিনিমাম এবং ম্যাক্সিমাম একটা রেঞ্জ কিরকম থাকে? এখন মানে বাজেটের যে জায়গাটা আসছে, আমি মানে আমার যে ইনকাম, আমার তো ইনকাম কেউ নিয়ে যাবে না। আমি যদি বলে দর্শককে সমস্যা, আমি যদি সিঙ্গেল নাটক করি এখন আমি 1.5 লাখ টাকা নিই ডিরেক্টর হিসেবে। তো আর মানে কিছু থাকে না যে আমি রেগুলার কোন হাউজের সঙ্গে বা কোন জায়গায় কাজ করছি, সেসব ক্ষেত্রে কম বেশি একটা ব্যাপার তো অবশ্যই কাজ করে। ওকে, তাহলে আপনি 2012 সাল থেকে নাটক নির্মাণ করছেন, এবং 2024 সালে এসে একটি নাটকের জন্য আপনি সিঙ্গেল নাটকের জন্য আমি 1.5 লাখ 1.5 লাখ টাকা। ওকে, এক মাসে আপনার কত সংখ্যক নাটক নির্মাণ করা হয়? আমি ধারাবাহিক করতে গেলে তখন হয় না, আমি তো শুরু থেকেই আমি কিন্তু স্পেশাল ডেতেই কাজ করি শুধু। ওকে, 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 26শে মার্চ, পহেলা বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, ঈদ, এগুলো আমি খুব, আমার মনে হয় 2 থেকে 3টা বা 4টা সর্বোচ্চ নাটক আমার হলো নরমাল ডেতে প্রচার হয়েছে। তার মানে অকেশন বেসিসে যে প্রজেক্টগুলো আসে সেগুলোর বাজেট কি বেশি থাকে রেগুলার টাইমে? জি, বাজেট বেশি থাকে। ওকে, আর আপনার ক্ষেত্রে কি? আচ্ছা, আমার যেটা, আমি এখন রেগুলার কাজ করি, অকেশনাল কাজ করি, সো রেমুনেশনটা ভ্যারি করে। এটা কখনো কখনো দেখা যায় যেগুলো আমি প্রজেক্ট আমি আমার দায়িত্বে নিয়ে নেই, অর্থাৎ পুরো টাকা পয়সার দায়িত্বটা আমার, তখন এমনও হয় যে হয়তো কাজ করতে যে আমার লসও হয়ে গেছে, যেখানে আমার কোনো রেমুনেশনই থাকে না, উল্টো অন্য প্রজেক্ট থেকে টাকা দিতে হয়। দিস ইজ দ্য রিয়েলিটি। আবার অনেক সময় এমনও থাকে যে হচ্ছে একটা প্রজেক্ট করতে যে আমার রেমুনেশনের চেয়ে বেশি আমার লাভও থেকে যায়। তো নর্মালি দেখা যায় যে আমি 50 to 1 লাখ এর মধ্যে ভ্যারি করে, ডিপেন্ডস অন প্রজেক্ট। রেগুলার প্রজেক্ট হলে একটি প্রজেক্টের বাজেট কত থাকে মোটামুটি? এটা আসলে আর্টিস্ট বা আমার গল্প সবকিছুর উপর ডিপেন্ড করে। দেখা যায় আমাদের এখানে এখন মিনিমাম 5 লাখ টাকা থেকে শুরু করে 20 লাখ টাকার নাটক হচ্ছে। আচ্ছা, সো ওইরকম অ্যারেঞ্জমেন্ট, গল্প, কতদিন শুটিং হচ্ছে, সবকিছু মিলে কিন্তু আসলে বাজেটটা হয়। ওকে, মানে একটি সিঙ্গেল নাটক কত টাকায় বিক্রি হয় মিনিমাম ম্যাক্সিমাম? এই যে বললাম যে অকেশনালি দেখা যায় যে একটা চ্যানেলে একটা নাটক 20 লাখ টাকাও সেল হচ্ছে, আবার রেগুলার সেই নাটক হচ্ছে দেখা যায়, সেই নাটক না, রেগুলার যে চাঙ্কের নাটকগুলো সেগুলো সর্বনিম্ন 3 লাখ থেকে দেখা যায় 10-12 লাখ টাকা পর্যন্ত থাকে। সেটা কে আর্টিস্ট, কে তাতে কাজ করছেন, এইটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, যেহেতু ইউটিউব সম্পর্কে এখন মোটামুটি সবারই নলেজ আছে এবং ভিউটাও চেক করা হয়, শুনছিলাম সেই যে একটি নাটকের ভিউ হলো 5 মিলিয়ন, সেখান থেকে কত টাকা আসবে? এটা আমি বলতে পারি না।
Any বাণিজ্যিক idea? বিষয়। এইটা Any ডিপেন্ড idea? করে, হ্যাঁ এটা ডিপেন্ড করে টোটালি ওয়াচ টাইমের উপরে এবং কোন দেশ থেকে দর্শক দেখছে এবং ইভেন কোন এইজের দর্শক দেখছে সেটার উপরেও ডিপেন্ড করে। সো এমনও হয় যে একটা নাটকের, আমি সেদিন শুনছিলাম একটা চ্যানেলে বসেই যে একটা মানে কি বলবো এটাকে, একজনের হচ্ছে তার রেগুলার নাটক বানাচ্ছে এবং সেল করছে এবং তারা ঘোষণা দিয়ে দিচ্ছে এটা 7 দিনে 1 কোটি হয়ে যাবে। তাদের নাটকের যে ওয়াচ টাইম সেই তুলনায় যে টাকা আসছে, সেম যখন আরেকজন আমাদের এখানকার রিনাউন আর্টিস্ট বা হচ্ছে যারা কাজ করছেন আমাদের প্রথম সারির অভিনেতা অভিনেত্রী, তাদের নাটকের ওয়াচ টাইম তার হাফ হলেও টাকাটা বেশি আসছে। সো এইটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে সেভাবে ওয়াচ particularly টাইম, হ্যাঁ বলাটা এক্স্যাক্টলি, মুশকিল। এইজ, ওয়াচ টাইম, তারপর স্পন্সর, কত এগুলো অল্প সবকিছু সময়ে মিলে, গেছে, হ্যাঁ কত অল্প exactly সময়ে বলা যায় গেছে, না। এক্স্যাক্টলি অনেকগুলো ক্রাইটেরিয়া আছে এটার। ওকে, আচ্ছা আমরা প্রায়শই একটা কথা শুনি যে নাটক সিন্ডিকেটের হাতে চলে যাচ্ছে। এই নাটকের সিন্ডিকেটটা কি এবং আপনি কি বিষয়টির সাথে একমত কিনা? পৃথিবীতে সবকিছুতে সিন্ডিকেট আছে, ঠিক আছে? আমার ফ্যামিলিতেও সিন্ডিকেট আছে। আমরা 5 ভাই, আমরা 2 ভাই সিন্ডিকেট, 2 ভাই একরকম, 3 ভাই আর একরকম। আপনার সঙ্গে যদি আমি এসে যদি আপনার সঙ্গে কথা বলে আমার ভালো লাগে, আপনার সঙ্গে যদি আমার বন্ধুত্ব হয়, আমরা এক সিন্ডিকেট। আমরা সিন্ডিকেট হয়ে নিচে চা খাবো, ঠিক আছে? আবার আরেকজনের সঙ্গে চা খাবো না। সম্পর্কের উপরে নির্ভর করে যে আপনি কাজ করে কার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, কাকে ভালো লাগছে, কার কাজ আপনি ডিপেন্ড করতে পারেন। সবাই তো তাই করে। একজন আর্টিস্ট 700-800 ডিরেক্টরের কাজ করতে পারবে না। আবার একজন ডিরেক্টরও 4-5 জন আর্টিস্টের থেকে বেশি মানুষকে নিয়ে কাজ করতে পারবে না। সবাইকে নিয়ে কাজ করা সম্ভব নয়। এখন আমার কাজ সঙ্গে সিঙ্ক ভালো, তার সঙ্গেই তো আমি কাজ করব সবার প্রথম। আমি জানছি আমার ভিশন, আপনাকে আমি চিনি না, আমি তো আপনাকে নিয়ে একটা গল্পে আপনাকে নিয়ে তো আমি ভিজুয়াল কল্পনা করা করতে যাবে পারি না, না, তাকে নিয়ে visual ভাবা করি যায় না। না আসলে, সত্যি কথা বলতে। আমি কাকে নিয়ে কাজ করেছি, আমি ধরেন এখন আমার লাস্ট একটা গল্প নিয়ে সামিরা খান মাহিকে নিয়ে আমি একটা গল্প করেছিলাম, রাতের রানী গল্পটা। তো এখন আমার কিছু চ্যালেঞ্জিং গল্প আসছে, আমার কাছে মনে হচ্ছে যে এই গল্পটা মাহিকে দিয়ে করলে মাহি ভালো করবে। একটা গল্প আসছে, এই গল্পটা করার পর, জাদু শহর করার পরে আমার কাছে মনে হচ্ছে জোভানকে এখন আমি কিছু রাফ অ্যান্ড টাফ ক্যারেক্টারে দেখাতে পারবো। জোভান তো সাধারণত রোমান্টিক কাজগুলা, রোমান্টিক জন্নার কাজগুলা বেশি করে, পারিবারিক, কিন্তু রাফ অ্যান্ড টাফ যে ক্যারেক্টারগুলো সেগুলো আমি জোভানকে দিই। এটা আসলে সিঙ্ক হয় যে আমি কার সঙ্গে কাজ করে ও আমাকে কতটুকু দিচ্ছে। একটা মানুষকে নিয়ে চ্যালেঞ্জ দিতে গেলে তাকে তো আপনাকে জানতে হয়, আর এই জানাটাকেই আমরা সিন্ডিকেট বলে থাকি। তো আমিও যাকে চিনি, এই এনটিভিতে আমার সঙ্গে অনেক প্রোডিউসারের সঙ্গে ভালো সম্পর্ক আছে। আপনারা সিন্ডিকেট। হ্যাঁ, তো কিন্তু সবার সঙ্গে তো আমার ভালো সম্পর্ক নেই। যে দুজনের সঙ্গে ভালো সম্পর্ক আছে তার সঙ্গে এসে আমরা চাটা খেয়ে আপনার সিন্ডিকেটের মধ্যে কারা কারা আছে আর্টিস্ট? সেদিক থেকে বললে যে আর্টিস্ট আমি যাদেরকে নিয়ে রেগুলার কাজ করছি, আমি মোশাররফ ভাইকে নিয়ে কাজ করি, চঞ্চল ভাইকে নিয়ে কাজ করি, একটা সময় নিশোকে নিয়ে কাজ করতাম, নিশো ভাইকে নিয়ে। সব থেকে আমার বেশি কাজ হলো নিশো ভাইয়ের সঙ্গে। আচ্ছা, অপূর্ব ভাইয়ের সঙ্গেও খুব অল্প কাজ হয়েছে, কিন্তু সব থেকে ভালো সম্পর্ক হলো আমার অপূর্ব ভাইয়ের সঙ্গে, পার্সোনাল বা সবকিছু মিলে। মানে তো মানুষকে খুব আপন করে নিতে হ্যাঁ, পারেন। ইভেন সজল ভাইয়ের সঙ্গেও আমার পারিবারিক সম্পর্ক, ঠিক আছে? আমার এখন সিন্ডিকেট যদি বলতে চাই তাহলে এই প্রজন্মে যারা কাজ করছে ওদের সঙ্গে এখন আমার কাজ হয়ে ওঠে নাই, তার মানে আমি ওই সিন্ডিকেটে ঢুকতে পারি নাই, ঠিক আছে? আমার সিন্ডিকেট না, আমি ওই সিন্ডিকেটে ঢুকতে পারি না আসলে। ওকে, নতুন যারা কাজ করছে। প্রীতি আপুর কাছে একটু শুনি আপনার সিন্ডিকেটের মধ্যে কারা কারা আছে। আসলে এটা চেঞ্জেবল, এটা কিন্তু আসলে এমন না যে কেউ কারো হাতে বা কোনো ডিরেক্টর মানে হাতে আপনি syndicate আর্টিস্ট maintain করেন হ্যাঁ না। এক্স্যাক্টলি ফিক্স থাকে। আমার কেন যেন মনে হয় আমি সবসময় আগে গল্পটা দেখি, আমার গল্প অনুযায়ী যখন যাকে মনে হয় আমি তাকে আসলে নক করি, গল্পটা পাঠাই। যদি সেটা না হয় তখন হয়তো আমি অল্টারনেটিভ ভাবতে হয়। অবশ্যই আমাদের থাকে যে একে না হলে একে, সর্বোচ্চ একটা গল্পে হয়তো যেখানে হয়তো আমি মোশাররফ ভাইকে ভাবছি সেখানে অন্য কাউকে ভাবতে পারছি, বা যেখানে আমি তৌসিফকে ভাবছি সেখানে তৌসিফকে না পেলে গল্প বিতে, অপশন বিতে যেতে হচ্ছে, অথবা বি না হলে গল্পটাই চেঞ্জ করে ফেলতে হচ্ছে। দ্যাট মিন্স আপনার ক্যারেক্টার যাকে ডিমান্ড করবে হ্যাঁ আপনি এক্স্যাক্টলি, আমি তাকেই সবসময় cast করবেন। সেটাই করতে চেষ্টা করি। এবং রিসেন্টলি আমার নিলয় ভাইয়ের সাথে অনেক বেশি কাজ হচ্ছে, কারণ হচ্ছে নিলয় ভাইয়ের সাথে আমার মনে হয় যে অনেক সিঙ্ক হয় এবং আমি অনেক শুটিংয়ে কমফোর্ট ফিল করি। মানে সে অনেক শুটিং ফ্রেন্ডলি এবং সে শুটিংটাকে নিজের মতো করে ওন করে এবং গল্পটা অনেক বেশি এটাই হয় Hold করে, exactly. এটাই হয় যে আপনি রেগুলার একজনের সঙ্গে কাজ করলেন, যার সঙ্গে কাজ হচ্ছে না,
একটা কাজ করে আপনাদের দুজনে যখন ভালো লাগা তৈরি হয়ে যাবে তখন কাজটা হয়। একটা সময় নিশো ভাইয়ের সঙ্গে আমার সিন্ডিকেট ছিল, তাহলে আমার সব থেকে চ্যালেঞ্জিং কাজগুলো আমি নিশো ভাইকে নিয়ে করছি। মোশাররফ ভাইকে নিয়েও কিছু কাজ করেছি, চঞ্চল ভাইকে নিয়েও করলাম, এখন জোভানকে নিয়ে করছি। তার মানে যদি বলা যায় সিন্ডিকেট, তাহলে আমি আর জোভান একটা সিন্ডিকেট। এক্স্যাক্টলি যেটা বলছিলাম, যেমন জোবানের সাথে আমার একসময় অনেক কাজ হয়েছে, এখন কাজ হচ্ছে না, তার মানে কি আমি সিন্ডিকেটে নাই? ব্যাপারটা ব্রেক হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হয়তো সিঙ্ক হচ্ছে না, বা তার গল্প পছন্দ হচ্ছে না, বা আমার গল্প আমি তাকে ভাবতে পারছি না, বা আমি তাকে যে গল্প দিচ্ছে সেই গল্পে নিজেকে ভাবতে পারছে না। ব্যাপারটা আসলে এরকমই হওয়া উচিত আমার দৃষ্টিতে। যারা রেগুলার কাজ করছে, যাদের উপর আর্টিস্টরা ভরসা করেন, ওই একটা 4-5 জনের ভেতরে না থেকে ভেঙে চুরে কাজ করলে কি হয় যে বিভিন্ন গল্পে নিজেকে বিভিন্নভাবে পোর্ট্রে করা যায়। এবং হচ্ছে এক এক ডিরেক্টরের সাথে কাজ করলে কিন্তু ডিরেকশন, এক এক ডিরেক্টরের ডিরেকশনের প্যাটার্ন তো ভিন্ন, মানে তাই একটা না? টার্ম শুনলাম যে শুটিং ফ্রেন্ডলি। আমরা তো শুধু স্ক্রিনে অভিনয় করতে দেখি, কিন্তু বিহাইন্ড দ্য সিনে তো আসলে অনেক স্টোরি থাকে। অনেক story তো কোঅপারেটিভ হলে দেখা যায় যে সেই কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়, আরামের হয়। সবার জন্য আরামের হয়ে যায়। যেমন আমি রিসেন্টলি ফারহানের সাথে কাজ করেছি, সেও খুবই খুবই মানে শুটিং এর ইউনিটের সাথে অ্যাটাচ থাকে। মেয়েদের মধ্যে তানজিন তিশার সাথে কাজ করেছি, সামির খান মাহি, হিমি, মানে যাদের সাথে এখন রেগুলার কাজ করা হচ্ছে, আমি এদেরকে খুব ইনভলভ পেয়েছি কাজে। আচ্ছা, ইউটিউবে কিন্তু আমরা অনেক কমেডি বেসড নাটক দেখছি। অনেক ক্ষেত্রে বলা যায় একটু সস্তা, একটু চটুল বিষয়গুলো খুব বেশি বেশি করে আমাদের চোখের সামনে চলে আসছে। এই বিষয়টির সাথে একমত কিনা যে কমেডি ঘরানার নাটকের কাছে সিরিয়াস গল্পগুলো একটু কোণঠাসা হয়ে যাচ্ছে? একমত, এটা অবশ্যই একমত। কারণ আপনি দিন শেষে এখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে সব শ্রেণীর মানুষের হাতে। তো আপনি দেখেন যে আপনি যখন একটা বাসের ড্রাইভার সকাল থেকে একটা ট্রিপ শেষ করলো, ট্রিপ শেষ করে আর একটা ট্রিপের অপেক্ষায় তখন মোবাইলটা বের করে নাটক দেখছে। একজন হকার, সে হতে পারে যে কোনো ধরনের হকার, সকালে ঘুম থেকে উঠে বেরোলো, সে সব কিছু শেষে এসে আপনার 2টার সময় গোসল টোসল করে খাওয়া দাওয়া করে 3টার সময়, আমরা কিন্তু নাটক সাধারণত 3টার সময় ইউটিউবে দেখি, সবাই দেয়। এটার অন্যতম কারণই হলো এটা। শুধু সে না, সবাই, এই মানুষগুলা পরিশ্রম করছে, কিন্তু আবার তার দিন শেষে এসে ওনারা মানে কঠিন গল্প দেখে পাজেল হতে চায় না, একটু হাসতে চায়, একটু মজা পেতে চায়, কি হচ্ছে সেই বিষয়গুলো দেখতে চায়। দর্শকের তো শ্রেণী বিভাগ আছে। যেমন নিলয়ের নাটক নাফে যে পরিমাণ ভিউ হয়, মানে ওর চ্যানেলে, এনটিভিতে সেই পরিমাণ হচ্ছে না। কারণ ওর দর্শক ওকে সাবস্ক্রাইব করে রাখছে যে আমি এই ধরনের মজার কাহিনী দেখতে চাই, আমি এভাবে হাসতে চাই, আমি কঠিন কোনো কিছু দেখতে চাই না। তো আবার দেখেন এনটিভিতে আমি যতটুকু জানি, এনটিভিতে একটু কঠিন, একটু গল্প, একটু পারিবারিক গল্প, ইস্যু ভিত্তিক গল্প, এই ধরনের একদম শুরু থেকে, কিন্তু যখন টেলিভিশনও ছিল, ইউটিউব ছিল না, তখনও কিন্তু এনটিভি ইস্যু ভিত্তিক বা সমসাময়িক কোনো ঘটনা, একটু কঠিন কোনো গল্প, যেটাকে আমরা বলি যে সাহিত্য ধরে কাজ করার ব্যাপার স্যাপারগুলো, এনটিভি কিন্তু ওইটা নান্দনিকতা, সেই জায়গা থেকে এই এনটিভি এবং এনটিভির সাবস্ক্রাইবারও আমার কাছে মনে হয় যে এই টাইপেরই। হ্যাঁ, তো একই নিলয়ে দেখেন যে আবার যখন যে লেবেল কোম্পানিগুলো তো আলাদা, ওরা তো প্রচুর পরিমাণ, একটা লেবেল কোম্পানিতে একটা নাটক করছে সপ্তাহে একদিন, একটা টেলিভিশনে প্রতিদিন নাটক করছে, ঈদের বিশেষ করে, যে একটা টেলিভিশনে দেখা যায় যে 29টা 30টা বা 36টা নাটক থাকে রেগুলার। এনটিভিতে যেমন দিনে 2টা করে নাটক উঠছে, হ্যাঁ, বা অন্য চ্যানেলে 2টা করে নাটক উঠছে ইউটিউবে। এটা আপনার গড় হিসাব করতে হবে। এখানে যদি আপনি একটা নাটক উঠতো, এটা নিয়ে কি যদি আপনি অনেক গবেষণা করা হতো, অনেক মার্কেটিং করা হতো, পেজে একের পর এক শেয়ার করা হতো, তখন ভিউয়ের ব্যাপারটা আসতো যে হ্যাঁ এটা কতটুকু যাচ্ছে। তো সেদিক থেকে দর্শক শুধুমাত্র সেটা না, আমি মানে ওই শ্রেণীটাই না, স্টুডেন্ট আপনার মানে টিজি কারা, কত এজ, 35, বিলো 35, ঠিক আছে। তো সেই জায়গা থেকে ওরা একটু মজাই চায়, আনন্দই চায়। যারা একটু গম্ভীর, একটু কোনো কিছু, তারা আবার একটু পেপারটাই পড়তে চায় বাসায় গিয়ে। এখনো বই পড়ার মানুষ আছে, বইটা পড়ে। তো ওই দর্শককে কেন্দ্র করে যে দিন শেষে তো এটা বাণিজ্য, কারণ এটা আমাদের পেশা।
প্রায় এখন 65,000 মানুষ কিন্তু নাটক ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত এবং এটার উপরে নির্বাহ করে তাদের সংসার চলে। 65,000, এটা অনেক বেশি। তো দিন শেষে প্রডিউসার, লেভেল কোম্পানি, টেলিভিশন, ওনারা যদি বাণিজ্য না করতে পারে তাহলে ডিরেক্টররাও বাজেট পাবে না, ডিরেক্টররা আবার সবাইকে বা প্রডিউসাররা সবাইকে সেই পরিমাণ অর্থ দিতে পারবে না। তো সেই দিক থেকে চিন্তা করলে দর্শক কি চাচ্ছে এটা মাথায় আনতে হয় কিছু ক্ষেত্রে। আচ্ছা, ডিরেক্টররা কি এখন স্বাধীনভাবে কাজ করতে পারে নাকি স্টার ম্যানেজমেন্টে বন্দী? আমার মনে হয় যে এই জিনিসটা এখন কিছুটা চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, কারণ লাস্ট ভ্যালেন্টাইন ডেতেও যদি দেখি সেখানে আমাদের এমন একটি নাটক দর্শক জনপ্রিয়তা পেয়েছে, সেখানে কিন্তু আমাদের খুব যে লিড কাস্টগুলো ছিল তারা না অফ ট্র্যাকের কিছু, বা যেমন মির রাব্বি, সে যদিও অনেক আগে থেকে কাজ করছে কিন্তু জাহিদ প্রীতমের বুক পকেটের গল্পে তাকে দর্শক খুব ভালোভাবে নিয়েছে। তো আমার মনে হয় যে দর্শক আসলে গল্পের সাথে গল্পটাকে যদি পছন্দ করে এবং সেটা ম্যাস পিপলের কাছে কোনো না কোনোভাবে পৌঁছে যায়, যেটা বলছিলাম প্রচারণা, যে বা মানুষের মাথায় বারবার ঢুকিয়ে দেওয়া যায় এইটা আসছে, এইটা হচ্ছে, বা মানুষকে বারবার পোক করা, তখন কিন্তু দর্শক সেটা দেখে। তো আর একটা যেটা ভাইয়া বলছিলেন আগের যে প্রসঙ্গটা ছিল, কমেডি নাটকের কাছে সবকিছু কোণঠাসা হয়ে যাচ্ছে কিনা, এইটার সাথে আমার একটা জিনিস মনে হয় যে যারা কমেডি নাটকের দর্শক তারা কমেডিরই বরাবর আছে, যারা রোমান্টিকের তারা রোমান্টিকেরই আছে, যারা থ্রিলারের তারা থ্রিলারটাই দেখে। আমার যখন কমেডি নাটক দেখার মুড হয় আমি তো তখন কমেডিটাই ছাড়ি, আমার যখন থ্রিলার দেখার মুড হয় তখন কিন্তু আমি সুইচ করে থ্রিলারটাতেই চলে যাই। সো এই তিনটা জনরা, রোমান্টিক, কমেডি, ট্র্যাজেডি, এইটা যখন থেকে সাহিত্য চর্চা শুরু হয়েছে, যখন থেকে টিভি নাটক শুরু হয়েছে, যখন থেকে বই লেখা শুরু হয়েছে, তখন থেকেই ছিল। তারতুফ তিনি কমেডি লিখতেন, শেক্সপিয়ার তিনি একটা জনরার ছিলেন। তো এটা এমন নতুন কিছু না, বা কারো কাছে কেউ কোণঠাসা হয়ে যায়নি। ব্যাপারটা হচ্ছে কে কোনটা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমাদের শহরে মানুষের ক্রাইসিসগুলো আলাদা, আমাদের গ্রামের মানুষের ক্রাইসিস আলাদা। আমার ক্রাইসিস আলাদা, এখন আমি যেই রিক্সাটাতে বা সিএনজিতে করে যাব তার ক্রাইসিস আলাদা, তার মুড এক, আমার মুড এক। তো এক একজনের দেখার চাহিদা এক এক রকম। সো সবার জন্যই বানাতে হবে। এখন যদি কেউ কমেডি খুব খারাপ, লো ক্লাস, এটা বলে কমেডি বানানো অফ করে দিই, তাহলে যারা রিলিফটা চায় তারা কি দেখবে? সে তো বাধ্য হয়ে যাচ্ছে আমার ফানি ড্রামাটা দেখতে। তো আমি কখনোই এটার সাথে একমত না যে কমেডি ড্রামা মানেই সেটা বাজেট কম, বা সেটার অ্যারেঞ্জমেন্ট কম, বা সেটা হালকা। আমার মনে হয় কমেডির থ্রুতে মানুষকে আরও হাসতে হাসতে মেসেজ দেওয়া যায়, হাসতে হাসতে এন্টারটেইনের মধ্যে একটা মেসেজ দেওয়া যায়। সো যেমন আমি একটা নাটক তৈরি করেছিলাম যেটা অনেক ম্যাস পিপলের কাছে গিয়েছিল, স্বামী ভক্ত বউ। সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে যে একজন স্বল্প আয়ের মানুষ তার ওয়াইফকে হ্যাপি রাখছে তার অবৈধ ইনকাম দিয়ে, সেটা উচিত না। তো এই মেসেজটাই যে আমি ফ্যামিলি ড্রামা থ্রুতেও অন্য ক্রাইসিসে দিতে পারতাম, সেটা আমি হাসতে হাসতেও দিতে পেরেছি। মানুষের মাথায় কিন্তু ওটা ঢুকেছে। সেটা থেকে যদি একজনও চেঞ্জ হয়, সেটা কমেডির থ্রুতেই হোক, সেটা ফ্যামিলি ড্রামার থ্রুতেই হোক, সেটা থ্রিলারের থ্রুতেই হোক না কেন, যেটাই হোক, সমাজ যে দর্পণ যদি হয় বা ভালো ইম্প্যাক্ট যেটা বলি, সেটা যেইভাবেই হোক সেটা মানুষের কাছে পৌঁছানোটা ইম্পর্ট্যান্ট। ওকে, আপনার পার্সপেক্টিভ থেকে শুনে নিলাম। ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণের কোনো প্ল্যান আছে কিনা? ভবিষ্যতে তো চলচ্চিত্র নির্মাণের প্ল্যান থাকেই। একজন নির্মাতা তো আলটিমেট গোল ফিল্ম বানানো, তো আমারও সেভাবে আছে। ফিল্মটা আসলে কপাল যে মানে হলে রিলিজ না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যায় না। তো দেখা গেছে যে আমার হয়তো অনেকের আগে ফিল্ম করার কথা ছিল, হয় নাই, আবার কখন হবে যে কোনো সময় হয়েও যেতে পারে। ওকে, যদি আমরা আপনাকে ফিল্ম মেকার হিসেবে পাই, কোন জনরাতে পাবো? বা নিশ্চয়ই ইচ্ছে বা প্ল্যান আছে যে প্রথম প্রজেক্টটা কিরকম হতে পারে? আমি আসলে খুব দুর্বল মুক্তিযুদ্ধ ভিত্তিক কাজে বা আমার দেশের কাজে আমি খুব দুর্বল, বা নজরুল, রবীন্দ্রনাথ, আমি যেগুলো দিয়ে শুরু করেছিলাম। আমাকে মজা করে একটা সময় যখন শুধুমাত্র টেলিভিশন ছিল, যে আমাকে একটা সময় বলা হতো দেশে যদি যুদ্ধ না হতো, তারপরে ভাষা আন্দোলন না হতো, রবীন্দ্রনাথ নজরুল যদি জন্ম না নিত, তুই কিভাবে খাইতে? ঠিক আছে, হ্যাঁ, যে তোর তো আর অন্য কোনো জায়গা নাই। যে আমার ভ্যালেন্টাইন আমাকে ওইভাবে আমাকে কখনোই টানতো না, বা আমি ভ্যালেন্টাইনে পয়লা বৈশাখে কাজ করতাম। তো এই দিবসগুলো যদি না আসতো বাঙালির জীবনে, তুই কিভাবে করতে? তো আমারও ফিল্মেও সেটা নিয়েই ফোকাস করার আমি ইচ্ছে আছে। প্রথম ফিল্ম মুক্তিযুদ্ধ ভিত্তিক কি করব, আমি সেদিক থেকে আমার সবকিছু পাণ্ডুলিপি
অলমোস্ট প্রোডিউসারও রেডি, হয়তো কোনো একটা কারণে সিঙ্কের কারণে, কাস্টিং এর কারণে হচ্ছে না। ওকে, যে কোনো সময় হয়ে যেতে পারে, হ্যাঁ ইনশাল্লাহ। কোন জনরা নিয়ে ফিল্ম করার ইচ্ছে আছে? এটা আসলে আমি এখন বলতে চাচ্ছি না, কিন্তু এটুকু বলতে পারি আমার ফিল্মের ফার্স্ট ড্রাফট এখন চলছে আর কি। ওকে, ক্রমশ প্রকাশ্য আমরা খুব শীঘ্রই তার মানে পাবো, সেটা একটু হলে যে দর্শক দেখুক। খুব ভালো লাগলো কথা বলে। আজকে এনটিভিতে এসে কেমন লাগলো দর্শকদের জন্য কিছু বলবেন? অবশ্যই আমার ভালো লেগেছে, কারণ আমি বারবারই বলি যে আমার শুরুটা এখান থেকে, এবং এই এনটিভিতে আমি বরাবর যেরকম দেখেছি নাটক নির্মাণের ক্ষেত্রে গল্পের ব্যাপারে সচেতন, কি দেখাচ্ছে সেটার ব্যাপারে বারবারই সচেতন, এবং বিভিন্ন ধরনের গল্পগুলোকে করার বা নির্দেশকের ভাবনাগুলোকে নিয়ে আসার যে ক্ষেত্রটা, সেটার প্ল্যাটফর্মটা হিসেবে আমরা ব্যবহার করতে পারি এনটিভিকে। তো যারা ভালো ভালো নাটক দেখতে চান, ভালো ভালো গল্প দেখতে চান, তারা অবশ্যই এনটিভির সাথে থাকবেন, এটাই আপনাদের জন্য। আর অবশ্যই দোয়া করবেন। এনটিভিকে আসলে আমরা যখন অ্যাসিস্ট করেছি তখন নাইস টিভি বলতো, ঠিক আছে, যে এনটিভি একটা ব্যাপার ছিল, আমরা আলোচনার মধ্যে পড়েছি, কিন্তু এনটিভির আলাদা দর্শক আছে। আমি শুধু লাস্টে এনটিভি বিষয়ে বলি যে এনটিভিকে মনে হয় যে আমাদের পরিবার। আমি সবসময় বলি যে আমার পরিবার। এনটিভিতে আসলে মনে হয় যে আমার জায়গাতে এসছে, এবং এই জায়গার মানুষগুলোর সঙ্গে গল্প বলায় খুব সিঙ্ক হয়। এনটিভির দর্শকদেরকে আমার একটা জিনিস বলা, আমরা যেটা করি এটাকে বলা হলো ফিকশন, কল্প কাহিনী। একজন মানে রাইটার তার কল্প কাহিনী থেকে একটা ফিকশন করে, তো তার ফিকশনে একটা মানুষ উল্টাভাবেও হাঁটতে পারে। এটা নিয়ে প্রোপাগান্ডার কিছু নাই, ভালো না লাগতেই পারে একটা মানুষের কাছে। এই কল্পকাহিনী সবসময় হয়ে আসছে, এটা আগামীতেও হবে। কোনো কিছু নিয়ে হতাশ হবেন না, আমরাই ভালো কাজ করছি, আমরাই খারাপ কাজ করছি, আমাদের সাথে থাকুন। আশা করি নাটকের বাজারটা যত বড় হয়েছে আরো বড় করব, এর অন্যতম কারণ হলো আমরা ভালো কাজ করব। বাহ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, খুব ভালো লাগলো। তো আজকের মতো রূপকথা রাত থেকে বিদায় নিয়ে নিচ্ছি। খুব ভালো থাকবেন, এবং আগামীতে যে কাজগুলো আসছে সেগুলোর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য, এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রূপকথার রাত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকে তো পুরোটা সময় আমরা বাংলা নাটক নিয়ে কথা বললাম। এনটিভিতে এই ঈদে চমৎকার কিছু নাটক অন এয়ার হয়েছে, এবং যারা দেখতে পারেননি তারা অবশ্যই এনটিভির ইউটিউব চ্যানেলে নাটকগুলো মিস করবেন না। আশা করছি সবাই দেখবেন, আপনাদের ভালো লাগবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আগামী রূপকথার রাতে আবারও দেখা হবে। শুভরাত্রি।